হ্যালো বন্ধুরা, আজ থেকে শুরু করতে যাচ্ছি জম্পেশ, রোমহর্ষক এবং চরম উত্তেজনায় পরিপূর্ণ হিস্টোরিক্যাল একটা টিভি সিরিজ স্পার্টাকাসের এক্সপ্লেইন। খুবই হাইপ ওঠা টিভি সিরিজ স্পার্টাকাসে আমাদের সামনে এমন এক ইতিহাস তুলে ধরা হয়েছে যেটা আমাদের মনে কাঁপন ধরিয়ে দেয়। নৃশংসতা, যৌনতা, হিংসা, লালসা এবং রোমান সাম্রাজ্যের পলিটিক্যাল মারপ্যাচের ঘেরাটপে আপনি আবদ্ধ হতে থাকবেন এই পুরো সিরিজ জুড়ে। কিন্তু এর মধ্যে আপনি এমন এক চরিত্রের সাথে পরিচিত হবেন যাকে শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষ শ্রদ্ধা ভরে স্মরণ করে। ইতিহাস আমাদের সামনে মাঝে মাঝে এমন কিছু মানুষকে এনে হাজির করে যাদের ইতিহাস শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষের হৃদয়ে স্থান করে নেয়। আমাদের মন জানতে চায় এই মানুষদের সম্পর্কে, জানতে চায় তাদের অসম্ভব কাজগুলো সম্পর্কে। আমরা শিউরে উঠি এদের সম্পর্কে জেনে, আর তাই বারবার ফিরে যাই অতীতে। এইসব ক্ষণজন্মা মানুষদের মধ্যে অন্যতম ছিলেন স্পার্টাকাস নামে একজন গ্রিক ক্রীতদাস। রোমান যুগে স্পার্টাকাস এমন একজন অকুতোভয়ী মানুষ হয়ে উঠেছিলেন যে কখনো মৃত্যুকে ভয় পায়নি। তার ক্রীতদাস বাহিনী পুরো রোমান সাম্রাজ্যকে একসময় প্রায় উৎখাত করে ফেলেছিল। 73 খ্রিস্টপূর্বাব্দে গ্রিক এবং রোমানদের মধ্যে যখন যুদ্ধাবস্থা চলছিল, তখন রোমান সেনাবাহিনীর শক্তির ঘাটতি পূরণ করতে গ্রেবার নামে এক রোমান জেনারেল থ্রেসিয়ান নামে একটা ছোট্ট গ্রিক উপজাতিকে তাদের পক্ষে যুদ্ধ করার আমন্ত্রণ জানান। এই থ্রেসিয়ান জাতির এক বীর যোদ্ধা ছিলেন স্পার্টাকাস। কিন্তু ঘটনার পরম্পরায় রোমান সাম্রাজ্য তাকে ক্রীতদাসের শৃঙ্খলে বন্দী করে ফেলে। ফলে তাকে বেছে নিতে হয় এক কঠিন জীবন, আর একই সাথে সূচনা হয় পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় ক্রীতদাস বিদ্রোহের গল্পের। বিখ্যাত টিভি সিরিজ স্পার্টাকাসের প্রথম সিজনের এক্সপ্লেইনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এই দীর্ঘ এবং ঘটনাবহুল সিরিজের প্রতিটি সিজনকে আমি কয়েকটি ভাগে ভাগ করেছি। কাহিনীর ধারাবাহিকতা রক্ষা এবং প্রাচীন রোমের অজানা ইতিহাসকে এই সিরিজে যেভাবে যতটুকু ফুটিয়ে তোলা হয়েছে, আমি আমার এক্সপ্লেইনের মাধ্যমে আপনাদের সামনে সেটা তুলে ধরার চেষ্টা করেছি। অনেকেই হয়তো এই সিরিজটাকে অ্যাডাল্ট বা নুডিটিতে ভরপুর একটা সিরিজ হিসেবে মনে করতে পারেন, তবে আমিও স্বীকার করব এই বিষয়টা এই সিরিজে ভরপুর রয়েছে। কিন্তু একই সাথে আমি আপনাকে এটাও গ্যারান্টি দিব, পুরো সিরিজের রোমান ইতিহাস সম্পর্কে আপনি এমন কিছু জানতে পারবেন যেগুলো আগে আপনি কোথাও শোনেননি। তো আশা করি পুরো সিরিজ জুড়ে আপনারা আমার সঙ্গে থাকবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে আজকের প্রথম পার্টের এক্সপ্লেইনটা শুরু করছি। শুরুতেই খুব শক্তপোক্ত একজন মানুষকে দেখানো হয়। লোকটা ধীরে ধীরে তার স্ত্রীর দিকে এগিয়ে যায়। পরম সুন্দরী স্ত্রী তার নিজের কাপড়ের টুকরো ছিঁড়ে স্বামীর পায়ের সেটা পেতে দেন। এরপর লোকটা তার স্ত্রীকে একটা চুম্বন করে। লোকটা এমন আচরণ করছিল কারণ সে তার স্ত্রীর কাছে যুদ্ধে যাওয়ার অনুমতি চাইছিল, কিন্তু স্ত্রী তার স্বামীকে যুদ্ধে যাওয়ার অনুমতি দিতে চায়নি। কিন্তু তা সত্ত্বেও একজন মানুষ হিসেবে এবং থ্রেসিয়ান জাতির সম্মান রক্ষার জন্য শেষ পর্যন্ত তাকে লড়াই করার সিদ্ধান্ত নিতে হয়েছে। কিন্তু এই লোকটা জানে না এই সিদ্ধান্ত তাকে তার ভালোবাসার স্ত্রীর থেকে চিরদিনের জন্য আলাদা করে ফেলবে, আর এর জন্য তাকে আফসোস করে যেতে হবে সারা জীবন। কিন্তু একই সাথে সে এটাও জানতো না তার এই ভুল সিদ্ধান্ত প্রাচীন রোমের ইতিহাসে একটা অমর কিংবদন্তি তৈরি করেছিল। বন্ধুরা, যাকে নিয়ে এতক্ষণ কথা বলছিলাম তিনি হলেন দ্য গড অফ অ্যারোনা, স্পার্টাকাস। 73 খ্রিস্টপূর্বাব্দে গ্রিক এবং রোমানদের মধ্যে যখন যুদ্ধাবস্থা চলছিল, তখন রোমানদের শক্তির অভাব পূরণ করতে রোমান জেনারেল গ্রেবার থ্রেসিয়ান নামে একটা ছোট্ট উপজাতিকে তাদের পক্ষে যুদ্ধ করার আমন্ত্রণ জানায়। এই থ্রেসিয়ান জাতির এক বীর যোদ্ধা ছিলেন এই স্পার্টাকাস। সেদিন স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে স্পার্টাকাস রোমান জেনারেলের আমন্ত্রণে রোমান শিবিরে গিয়ে উপস্থিত হন। তবে যুদ্ধে অংশগ্রহণের জন্য স্পার্টাকাস রোমান জেনারেল গ্রেবারকে একটা শর্ত দিয়েছিলেন। যদি রোমানরা বারবারিয়ানদের ধ্বংস করে তবে তাদের গোত্র রোমান বাহিনীর সঙ্গে যোগ দেবে। এই বারবারিয়ানরা ছিল অসভ্য একটা উপজাতি। বছরের পর বছর ধরে তারা থ্রেসিয়ান উপজাতিদের উপরে নানাভাবে জুলুম অত্যাচার করে আসছিল। স্পার্টাকাসের কথা শুনে গ্রেবার তার শর্তে রাজি হয়ে যায়। এর পরের দিন স্পার্টাকাসের নেতৃত্বে থ্রেসিয়ানদের একটা বাহিনী রোমান সেনাবাহিনীর সাথে গ্রিকদের বিরুদ্ধে যুদ্ধে যোগ দেয়। কিন্তু যুদ্ধ শুরু হওয়ার কিছুদিনের মধ্যেই অবাক করা কিছু বিষয় লক্ষ্য করে থ্রেসিয়ানরা। দেখা যাচ্ছিল গ্রিকদের সাথে যুদ্ধ শুধু তারাই করছে, আর রোমানরা শুধু আরাম আয়েশে ব্যস্ত আছে। তাঁবুতে বসে প্রতিদিন ভালো ভালো খাবার খাওয়া আর থ্রেসিয়ানদের দিয়ে যুদ্ধ করানোর কারণে অনেক থ্রেসিয়ান এই বিষয়টা মেনে নিতে পারেনি। তাই ক্ষেপে গিয়ে একদিন তারা ধর্মঘট শুরু করে।
কিন্তু স্পার্টাকাস তার সঙ্গীদের রোমানদের বিরুদ্ধে আগেই না যেতে অনুরোধ করে। তবে এর মধ্যেই একদিন স্পার্টাকাসের থ্রেশিয়ান উপজাতির উপর আবারও শুরু হয় বারবারিয়ানদের লুটপাট। ফলে ক্ষিপ্ত হয়ে স্পার্টাকাস গ্রেবারের কাছে গিয়ে বলে জেনারেল যেন তার দেয়া প্রতিশ্রুতি এবার রক্ষা করেন। কিন্তু সেই মুহূর্তে রোমান জেনারেল গ্রেবার স্পার্টাকাসকে সাহায্য করবে না বলে সাফ জানিয়ে দেয়। আসলে গ্রেবার চাইছিল থ্রেশিয়ানরা আগে গ্রিক সেনাবাহিনীকে পরাস্ত করুক, তারপরে রোমান সেনারা তাদের সাহায্য করবে। গ্রিকদের সাথে যুদ্ধ জয়ের জন্য গ্রেবারের আরেকটা খায়েশও ছিল। তার শ্বশুর ছিল রোমের প্রতিষ্ঠাতাদের একজন। তার স্ত্রীর পরিবার খুব সম্ভ্রান্ত একটা পরিবার ছিল রোমের। গ্রেবার জানত গ্রিকদের সাথে যুদ্ধে জয়ী হলে তাকে পদোন্নতি দেওয়া হবে। তো যাই হোক, পরের দিন গ্রেবার থ্রেশিয়ানদের গ্রিকদের সাথে আবার যুদ্ধে যেতে বলেন। কিন্তু ক্ষিপ্ত স্পার্টাকাস তার আদেশ এবার সরাসরি প্রত্যাখ্যান করে। এ সময় রোমান সেনারা থ্রেশিয়ানদের সাথে দ্বন্দ্বে জড়ায় এবং তাদের হত্যা করার চেষ্টা চালায়। কিন্তু কয়েকজন থ্রেশিয়ান রোমানদের এ ধরনের আচরণে ক্ষিপ্ত হয়ে ওঠে এবং বেশ কয়েকজন রোমান সৈন্যকে তারা হত্যা করে। সেদিনের সেই ঘটনায় স্পার্টাকাস আরেকটা ভুল করে বসেছিল। সেদিন সে গ্রেবারকে হত্যা না করে ছেড়ে দিয়েছিল, কিন্তু এটাই তার জীবনে কি দুর্দশা বয়ে এনেছিল সেটা আমরা সামনে দেখতে পাবো। রোমানদের সাথে লড়াইয়ের পর স্পার্টাকাস বাড়িতে ফিরে আসেন, কিন্তু ঠিক তখন বারবারিয়ান উপজাতি থ্রেশিয়ানদের গ্রামে লুটপাট চালাচ্ছিল। অত্যাচারের এক পর্যায়ে সেই যাযাবর জাতির কয়েকজন স্পার্টাকাসের স্ত্রী সুরাকে যখন হত্যা করতে চলেছে, ঠিক তখন সেখানে পৌঁছান স্পার্টাকাস এবং তার স্ত্রীকে রক্ষা করেন তিনি। বারবারিয়ানদের সেদিনের এই হামলায় থ্রেশিয়ানদের পুরো গ্রাম আগুনে পুড়ে যায়। তাই সহায় সম্বল হারিয়ে থ্রেশিয়ানদের অনেকেই বর্বরদের কৃতদাসে পরিণত হয়। আর উপায়ন্ত না দেখে স্পার্টাকাস তার স্ত্রীকে নিয়ে পালিয়ে আসে এবং একটা পাহাড়ের পাদদেশে আশ্রয় নেয় সে। কিন্তু পরের দিন ভোরের আলো ফুটে ওঠার সাথে সাথে স্পার্টাকাসের জীবনে নরক নেমে আসে। রোমান জেনারেল গ্রেবার তার সৈন্যদের নিয়ে স্পার্টাকাস যেখানে আশ্রয় নিয়েছিল সেখানে উপস্থিত হয় এবং তার স্ত্রী সুরাকে অপহরণ করে নিয়ে যায়। সেই সাথে স্পার্টাকাসকে বন্দী করে রোমে নিয়ে আসা হয়। রোমে পৌঁছানোর পর অনেকের মতোই স্পার্টাকাসকে একজন কৃতদাসে পরিণত করা হয়েছিল। এদিকে যেহেতু থ্রেশিয়ানদের অনেকেই পালিয়ে গিয়েছিল এবং অগণিত রোমান সৈন্যকে তারা হত্যা করেছিল, তাই অনেকটা অসম্মান নিয়ে গ্রেবারকে রোমে ফিরে আসতে হয়েছিল। রোমের সেনেটররা এই অবস্থার কথা জানার পর গ্রেবারের যুদ্ধ করা এবং নেতৃত্ব দেওয়ার ক্ষমতাটা নিয়েই সন্দেহ প্রকাশ করতে শুরু করে। কিন্তু নিজের ব্যর্থতা ঢাকার জন্য গ্রেবার থ্রেশিয়ানদের উপরই সমস্ত দোষ চাপিয়ে দেয় এবং সেই সাথে বন্দী করা থ্রেশিয়ানদের বিচারের জন্য পাঠানো হয় কলোসিয়ামে। প্রাচীন রোমান কলোসিয়াম সম্পর্কে আমরা অনেকেই জানি, সেই সাথে এটাও জানি এখানে কি হয় এবং কাদের দ্বারা যুদ্ধ নামের এই ভয়ঙ্কর খেলাগুলো খেলানো হয়। রোমান সাম্রাজ্যের অভিজাতদের প্রধান বিনোদনের অংশ ছিল এই যোদ্ধা কৃতদাসরা। তাদের দিয়ে রোমানরা নানা রকম প্রতিযোগিতামূলক জুয়া খেলতে বেশি অভ্যস্ত ছিল। কৃতদাসদের ধরে নিয়ে এসে একে অপরের সাথে লড়াইয়ে যুক্ত করে দিত তারা। এই খেলার ভয়ঙ্কর বিষয়টা ছিল একজন না মারা যাওয়া অবধি বিজয়ী নির্ধারণ করা হতো না। এই মৃত্যু খেলাগুলো হতো এই সব কলোসিয়ামে। তো স্পার্টাকাসকেও এরকমই একটা অবস্থার মধ্যে নিয়ে আসা হয়েছিল। গ্রেবার তার প্রতিশোধ স্পৃহা লাঘব করার জন্য তাকে হত্যার পরিকল্পনা করেছিল, আর সেই লক্ষ্যে কলোসিয়ামে একটা খেলার আয়োজনও করেছিল সে। কলোসিয়ামের একটা যুদ্ধ খেলায় স্পার্টাকাসের সাথে লড়াই করার জন্য 4 জন ভয়ঙ্কর প্রতিযোগীকে বেছে নেওয়া হয়। এরা ছিল অত্যন্ত প্রশিক্ষিত এবং প্রচণ্ড শক্তিশালী যোদ্ধা, কিন্তু এ ধরনের যুদ্ধ স্পার্টাকাসের জন্য ছিল একেবারেই নতুন। এর আগে বহু যুদ্ধে সে গিয়েছে, কিন্তু এখানে যে ধরনের যুদ্ধ এবং নৃশংসতা চলছে তার ধারে কাছেও ছিল না সেগুলো। তো সেদিন আনুষ্ঠানিকতা শেষে একসময় শুরু হয় লড়াই। প্রতিপক্ষের সাথে লড়ার জন্য প্রথম দিকে স্পার্টাকাস বেশ ভয় পেয়ে গিয়েছিল। প্রথম রাউন্ডের পর স্বাভাবিকভাবে স্পার্টাকাস বেশ নাজেহাল হয়ে পড়ে, আর এ সময় মঞ্চে বসে থাকা গ্রেবার তার একজনকে স্পার্টাকাসকে হত্যা করার ইঙ্গিত দেন। কিন্তু গ্রেবারের এই ইঙ্গিতটা বুঝতে পেরেছিলেন স্পার্টাকাস। এছাড়া তখন তার স্ত্রী সুরার কথাও মনে পড়ছিল। স্পার্টাকাস ভাবছিল যেভাবেই হোক তাকে বেঁচে থাকতে হবে, না হলে সে কখনোই তার স্ত্রীর দেখা পাবে না। এ কারণে নতুন শক্তিতে উদ্যমী হয়ে সে একের পর এক 4 প্রতিপক্ষকেই হত্যা করে। এই দৃশ্যটা দেখে দর্শক স্তম্ভিত হয়ে যায়। তারা সবাই স্পার্টাকাসের নামে জয়ধ্বনি দিতে শুরু করে। ওদিকে জেনারেল গ্রেবারের মুখটা কালো হয়ে যায় স্পার্টাকাসের এই বীরত্ব দেখে। কিন্তু আর যাই হোক, একজন প্রশাসক হিসেবে
জনগণের ইচ্ছাকে সহজে অমান্য করা সে সময় তার পক্ষে সম্ভব ছিল না। কলোসিয়ামের যুদ্ধ শেষে একজন কৃতদাস মালিক স্পার্টাকাসকে কেনার প্রস্তাব দেয়। এই লোকটার নাম ছিল বাতিয়াতাস। সে ছিল রোমের একজন কৃতদাস ব্যবসায়ী। রোমান সাম্রাজ্যের উচ্চ পদস্থের সাথে তার বন্ধুত্ব ছিল ভীষণ। সে খেয়াল করেছিল গ্রেবার স্পার্টাকাসকে হত্যা করতে চাইছেন, কিন্তু এরকম একজন যোদ্ধাকে বাতিয়াতাস সহজেই মরতে দিতে চাইছিল না। তিনি স্পার্টাকাসকে কৃতদাস হিসেবে কিনে নিতে চেয়েছিলেন। বাতিয়াতাসের এই কেনা বেচার খেলায় গ্রেবারও সায় দিয়েছিল। মূলত সে চাইছিল এভাবে যেহেতু স্পার্টাকাসকে হত্যা করা সম্ভব হলো না, তাই বাতিয়াতাসের ওখানে প্রশিক্ষণের সময় স্পার্টাকাসকে সে গোপনে হত্যা করবে। বলা যায় অনেকটা কৌশলেই তাকে ক্ষমা করা হয়। তবে এর মাধ্যমে স্পার্টাকাস বেঁচে গেলেও তার নিষ্ঠুর জীবনের শুরু হয়েছিল এরপর থেকেই। কৃতদাসের ত্বকের রং, উচ্চতা, ওজন এবং অন্যান্য বৈশিষ্ট্যের মাধ্যমে তাদের দাম নির্ধারণ করা হতো। তবে বেশিরভাগ কৃতদাস মালিক তাদের কেনা গোলামদের আফ্রিকায় পাঠিয়ে দিল। বাতিয়াতাসের অন্য একটা উদ্দেশ্য ছিল এদের নিয়ে। সেদিন মাত্র 9 টাকার বিনিময়ে 5 জন সুঠামদেহী কৃতদাসকে কিনে নিয়েছিলেন বাতিয়াতাস। বাতিয়াতাস কৃতদাসদেরকে যুদ্ধের অস্ত্র হিসেবে কাজে লাগানোর জন্য প্রশিক্ষণ দেওয়ার জন্য কিনেছিল। বাতিয়াতাসের ব্যবসায় ছিল এটা। সে বুঝতে পারত এই লোকগুলোকে হিংস্র জানোয়ারে পরিণত করতে পারলে খুব তাড়াতাড়ি ধনী হয়ে যাবে সে। বাতিয়াতাসের বাড়ি ছিল একটা উঁচু পাহাড়ের উপর এবং এখানেই সে তার প্রশিক্ষণের ক্ষেত্র তৈরি করেছিল। সবসময়ের জন্য রক্ষীদের দিয়ে কঠোর পাহারার ব্যবস্থা ছিল সেখানে। যদি কৃতদাসরা পালানোর চেষ্টা করে তবে তাদের হত্যা করার সরাসরি নির্দেশ ছিল সেই রক্ষীদের উপর। এছাড়া বাতিয়াতাসের আস্তানায় কৃতদাসদের মগজ ধোলাইয়ের ব্যবস্থা করা হয়েছিল। শারীরিক এবং মনস্তাত্ত্বিকভাবে কৃতদাসদের এক একটা অসুরে পরিণত করত বাতিয়াতাস। তার নিয়ম ছিল ক্রয় করা কৃতদাসদের প্রথম দিন থেকেই অমানবিক এবং নৃশংস প্রশিক্ষণের মধ্য দিয়ে যেতে হবে এবং বেশ কয়েকটা পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তাদের। যারা যোগ্য হতে পারবে তারা বাতিয়াতাসের নির্দিষ্ট ব্র্যান্ড ধারণ করবে। কৃতদাসদের প্রশিক্ষণের জন্য বাতিয়াতাস একজন ভালো প্রশিক্ষক পেয়েছিলেন, আর এর নাম ছিল ওয়েনোমাস। প্রশিক্ষণকালে সে তাদের বলতো যুদ্ধের ময়দানে টিকে থাকার একমাত্র উপায় হলো সাবধানে এবং কঠোরভাবে প্রশিক্ষণ নেওয়া। সে সময়টাতে স্পার্টাকাস যে মাত্রই কৃতদাস হয়ে এসেছিল, সে এই কঠিন বাস্তবতাটাকে ঠিক মেনে নিতে পারেনি। ওয়েনোমাস যাই বলুক না কেন, কোনো কথাই স্পার্টাকাস কানে নিত না। স্পার্টাকাসের অমনোযোগিতা দেখে একদিন ওয়েনোমাস বাতিয়াতাসকে বলে একে আফ্রিকায় তুলা সংগ্রহের জন্য পাঠানো হোক। আর যখন স্পার্টাকাস এই কথা শুনতে পেয়েছিল তখন তার মধ্যে হঠাৎ একটা চিন্তা হয়, যদি তাকে সত্যিই আফ্রিকায় পাঠিয়ে দেওয়া হয় তবে সে তার স্ত্রী সুরাকে আর ফিরে পাবে না। আর এই বিষয়টা তার মনের মধ্যে আরেক ধরনের প্রতিক্রিয়া তৈরি করেছিল। ফলে সেদিন সে আবার অস্ত্র হাতে তুলে নেয় এবং ওয়েনোমাসের দিকে সেটা ছুড়ে দেয়। কিন্তু দেখা যায় বাতিয়াতাসের অন্যতম প্রিয় যোদ্ধা ক্রিক্সাস সেটা প্রতিহত করে এবং স্পার্টাকাসকে নিরস্ত করে। এই ক্রিক্সাস ছিল বাতিয়াতাসের কৃতদাস বাহিনীর এমন একজন যোদ্ধা যাকে অনেকেই সমীহ করত। কিন্তু এই বিষয়টা স্পার্টাকাস ঠিক মেনে নিতে পারেনি, তাই সে ক্রিক্সাসের দিকে তলোয়ার ছোড়ে। কিন্তু এবারও সেটা প্রতিহত করে সে এবং তার ছুড়ে দেয়া তলোয়ারে একজন সেখানেই মারা যায়। ফলে ক্রিক্সাস তখনই স্পার্টাকাসকে হত্যা করতে উদ্যত হলে বাতিয়াতাস বলে জেনারেল গ্রেবার আগামীকাল এখানে আসছে, তাই গ্রেবারকে খুশি করতে হবে এবং সে যদি বলে তবে ক্রিক্সাস স্পার্টাকাসকে হত্যা করতে পারবে। মোটামুটি এরকমই একটা পরিস্থিতির মধ্য দিয়ে শুরু হয়েছিল স্পার্টাকাসের এই প্রশিক্ষণের জীবন। সেদিন লাঞ্চের সময় দেখা যায় সবাই স্পার্টাকাসকে বাদ দিয়েই খাবার খাচ্ছে এবং তার খাবার ঢেলে দেওয়া হয়েছে মাটিতে। এই বিষয়টা ভারো নামের আরেক কৃতদাসকে অনেক ব্যথিত করে তোলে। ফলে সে স্পার্টাকাসের কাছে গিয়ে বসে। ভারো ছিল মূলত রোমের বাসিন্দা, কিন্তু ঋণের ভারে জর্জরিত হয়ে তাকে এখানে চলে আসতে হয়েছিল। যা হোক, এ সময় ভারো স্পার্টাকাসকে বাতিয়াতাসের বিষয়ে বেশ কিছু তথ্য জানায়। বাতিয়াতাস তার এক ধরনের ব্র্যান্ডিংয়ের মাধ্যমে নিজের সেরা যোদ্ধাদের নির্বাচন করে এবং এদের স্বাভাবিকভাবেই বেশি পুরস্কার দেওয়া হয়। যদিও তারা সবাই কৃতদাস, কিন্তু এই ব্র্যান্ডিং করা দ্বৈতবাদীদের মর্যাদা সাধারণ দাসদের থেকে অনেক বেশি হয়। তো পরের দিন গ্রেবার বাতিয়াতাসের বাড়িতে এসে পৌঁছান। সেখানে তিনি স্পার্টাকাসের সঙ্গে দেখা করেন। স্পার্টাকাস তার স্ত্রীর অবস্থানের বিষয়ে এবার গ্রেবারের কাছে জানতে চায়, কিন্তু গ্রেবার তাকে উত্তর দেয় তার এই কথা জিজ্ঞাসা করার কোনো অধিকারই নাই। সে তাকে প্রচণ্ড ঘৃণা করে।
স্পার্টাকাসকে অপমান করার পর গ্রেবার সুরার পোশাকের একটা টুকরো তাকে বের করে দেয়, আর এটা দেখে স্পার্টাকাস গর্জন করে ওঠে। তবে সেদিন গ্রেবার স্পার্টাকাসকে হত্যা করার নির্দেশ দিয়েছিল না, বরং তাকে নিয়ে খেলছিল সে। সেদিনের পর থেকে প্রতিদিনের ট্রেনিং সেশনে স্পার্টাকাস তার কবজিতে সেই কাপড়ের টুকরোটা বেঁধে রাখত। সে জানত সুরার এই এক টুকরো কাপড়ের মাধ্যমেই স্পার্টাকাস শুধুমাত্র নিজেকে শক্তিশালী করে তুলতে পারবে। পরের দিন গ্রেবার চলে যাওয়ার সময় তার দিকে চেয়ে তাকে যখন আঘাত করতে যাবে সে, তখন ওয়েনোমাস তাকে পরাস্ত করে। কিন্তু এ সময় স্পার্টাকাসের হাত থেকে তার স্ত্রীর কাপড়ের টুকরোটা পড়ে গেলে সে সেটা কুড়িয়ে নেওয়ার চেষ্টা করে। এটা দেখে ওয়েনোমাস বুঝতে পারে এই কাপড়ের টুকরোটা স্পার্টাকাসের কাছে অনেক বেশি কিছু এবং এটাই তার দুর্বলতা। পরে সে এই বিষয়টা বাতিয়াতাসকেও জানিয়েছিল। যা হোক, এর পরের দিন বাতিয়াতাস স্পার্টাকাসকে কঠোর অনুশীলন করতে পরামর্শ দেয়। সে বলে এর মাধ্যমেই সে তার স্ত্রীকে ফিরে পেতে পারবে। মূলত বাতিয়াতাস তার স্ত্রীকে খুঁজে বের করার জন্য তাকে একটা আশা দিয়েছিল সেদিন, আর স্ত্রীকে ফেরত পাবার আশায় পরের দিন থেকে স্পার্টাকাস প্রশিক্ষণে পুরো মনোযোগ দিয়েছিল এবং কঠোর থেকে কঠোরতর প্রশিক্ষণ নিতে শুরু করেছিল সে। অবশেষে একদিন স্পার্টাকাস লেভেল 10 পরীক্ষার জন্য নির্বাচিত হয়। লেভেল 10 পরীক্ষায় সে এক এক করে সবাইকে পরাজিত করে। তবে সবার শেষে স্পার্টাকাসের প্রতিপক্ষ হয় চ্যাম্পিয়ন ক্রিক্সাস। তার সাথে লড়াইয়ের কয়েক রাউন্ড পর স্পষ্টতই ক্রিক্সাস স্পার্টাকাসকে প্রায় পরাজিত করে ফেলেছিল, কিন্তু শেষ মুহূর্তে স্পার্টাকাস ক্রিক্সাসকে আঘাত করতে সক্ষম হয়। এ সময় পুরো সিনারিও দেখে মনে হচ্ছিল সে ক্রিক্সাসকে হয়তো শেষ করতে যাচ্ছে, কিন্তু দূরে দাঁড়িয়ে থাকা বাতিয়াতাস তাকে তার প্রতিপক্ষকে আঘাত না করার নির্দেশ দেয়। এরপরে বাতিয়াতাস স্পার্টাকাসের উপরে তার ব্র্যান্ডিংয়ের চিহ্ন এঁকে দেয়, আর তারপর থেকে ক্রিক্সাসের মতোই বাতিয়াতাসের আরেকজন সদস্য হয়ে উঠেছিল এই স্পার্টাকাস। কিন্তু স্পার্টাকাস জানতো না তার এই হত্যা করার ভাগ্য এখন থেকেই লেখা শুরু হয়ে গিয়েছিল। সেদিনের পর থেকে বাতিয়াতাসের অর্থ উপার্জনের অন্যতম এক হাতিয়ার হয়ে উঠেছিল এই স্পার্টাকাস। এই প্রাচীন রোমের একজন গ্ল্যাডিয়েটর হওয়া একেবারে সহজ কথা ছিল না। দিনের আলোতে কৃতদাসরা ভয়ঙ্কর যোদ্ধাতে পরিণত হলেও রাতে তাদের অন্য রূপে দেখা যেত। এই প্রাচীন রোমের একটা অলিখিত নিয়ম ছিল বলা যায় এটা। বাতিয়াতাসের আস্তানাতেও এটা চলছিল রমরমিয়ে। বাতিয়াতাস যখন অর্থ কামানোর জন্য বাইরে যেত, তখন তার স্ত্রী ডোমিনা চ্যাম্পিয়ন গ্ল্যাডিয়েটর ক্রিক্সাসকে তার কক্ষে ডেকে নিত এবং তাকে দিয়ে তার দৈহিক চাহিদা মেটাত। ডোমিনার অন্য একটা নাম ছিল লিডিয়া। লিডিয়ার একজন ব্যক্তিগত দাসীও ছিল এবং এর নাম ছিল নিভিয়া। তারা যখন মিলিত হতো তখন সেই দাসী দরজার বাইরে পাহারায় থাকত। কিন্তু এই দাসী নিভিয়ার সাথে ক্রিক্সাসের অনেক আগে থেকেই একটা ভালোবাসার সম্পর্ক ছিল। তবে ক্রিক্সাস জীবনের তাগিদেই নিভিয়া এবং দাসী উভয়কেই তার নিয়ন্ত্রণে রেখেছিল। তবে ক্রিক্সাসের মতো স্পার্টাকাসের জীবনটা এত সহজ ছিল না। আগে আমরা দেখেছি স্পার্টাকাসের স্ত্রীকে রোমান জেনারেল গ্রেবার ধরে নিয়ে গিয়েছিল এবং স্পার্টাকাসকে একজন কৃতদাসে পরিণত করেছিল। তবে তার স্ত্রীর এক টুকরো কাপড় স্পার্টাকাসকে নতুনভাবে বাঁচার আশা জাগিয়েছিল। স্ত্রীর সাথে পুনরায় মিলিত হওয়ার আশা তাকে বেঁচে থাকতে সাহায্য করেছিল। স্পার্টাকাস বাতিয়াতাসের ওখানে যদিও একজন যোগ্য গ্ল্যাডিয়েটর হয়ে উঠেছিলেন, তবুও তাকে সকলেই তুচ্ছ-তাচ্ছিল্য করত। আর এই বিষয়টা বুঝতে পেরে স্পার্টাকাসও প্রতিদিন কঠোর থেকে কঠোর প্রশিক্ষণ গ্রহণ করত। নিজেকে যথেষ্ট শক্তিশালী করে তোলাই ছিল তার প্রথম এবং একমাত্র কাজ। এভাবেই একদিন বাতিয়াতাসের ওখানে ভার্জিং নামে একটা বাৎসরিক উৎসব চলাকালে বাতিয়াতাস ক্যাপুয়ার সম্ভ্রান্ত পরিবারকে একটা গৌরবময় লড়াই উপহার দেওয়ার জন্য তার 16 জন গ্ল্যাডিয়েটরকে যুদ্ধের জন্য পাঠানোর প্রস্তুতি নেয়। তার প্রধান উদ্দেশ্য ছিল রোমের প্রভাবশালীদের কাছে নিজেকে আরও শক্তিশালীভাবে উপস্থাপন করা। সে উপলক্ষে কোচ ওয়েনোমাস তার যোদ্ধাদের একটা তালিকা তৈরি করেছিল। ক্যাপুয়ার ভ্যানগার্ড ক্রিক্সাস হাউস অব বাতিয়াতাসের প্রতিনিধিত্ব করবেন বলে নির্ধারিত হয়। এছাড়া একজন চ্যাম্পিয়ন যোদ্ধা হিসেবে ফাইনালে সে এক শক্তিশালী গ্ল্যাডিয়েটরের মুখোমুখি হবে বলেও সিদ্ধান্ত হয়। আর স্বাভাবিকভাবে ক্রিক্সাসের প্রতিদ্বন্দ্বী হিসেবে শেষ পর্যন্ত স্পার্টাকাসকেই নির্বাচিত করা হয়েছিল। তবে এতে স্পার্টাকাস খুব একটা খুশি ছিল না। তার বক্তব্য ছিল সে ইতিমধ্যেই আগের একটা পরীক্ষায় ক্রিক্সাসকে পরাজিত করেছে, তাই এখানে নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণের জন্য তাকে আবার ক্রিক্সাসের সাথে লড়াই করার কোনো প্রয়োজনীয়তা সে দেখে না। কিন্তু বাতিয়াতাস যখন তাকে বলে এই লড়াই জিতলে সে তাড়াতাড়ি তার স্ত্রীর দেখা পাবে, তখন স্পার্টাকাস রাজি হয়ে যায়। কিন্তু প্রথম থেকেই
একটা পরিকল্পনা করা হয়েছিল। স্পার্টাকাস একজন বীর যোদ্ধা হলেও তাকে কোনোভাবেই জিততে দেয়া যাবে না, তাই প্রশিক্ষণের সময় অনেকটা ইচ্ছাকৃতভাবেই তাকে আহত করা হয়। এছাড়াও উৎসবের একদিন আগে আর একটা পরিকল্পনা করা হয়েছিল। সেদিন রাতে অভ্যর্থনা ভোজ চলাকালীন সময় রোম থেকে আগত গণ্যমান্য ব্যক্তিবর্গের সামনে বাটিয়াটাস গ্ল্যাডিয়েটরদের উপস্থিত করেন। এদেরকে সেখানে নিয়ে আসার উদ্দেশ্য ছিল সুন্দরী রোমান নারীদের মনোরঞ্জন করা। এটা অবাক হওয়ার মতো কোনো বিষয় ছিল না, কারণ প্রাচীন রোমে এ ধরনের পুরুষ মডেলরা বহু বছর ধরে এই কাজ করে আসছিল। যা হোক, বাটিয়াটাসের ঘোষণার মধ্য দিয়ে নির্ধারিত দিনে ক্রিক্সাস এবং স্পার্টাকাসের মধ্যে শুরু হয় লড়াই। বাটিয়াটাস জানত কিভাবে মানুষের আকাঙ্ক্ষাগুলোতে প্রাণ সঞ্চার করতে হয়। কলোসিয়ামের দর্শক ভরা গ্যালারির সামনে ক্রিক্সাসের প্রতিপক্ষ হয়ে ওঠে স্পার্টাকাস, কিন্তু বেশিরভাগ দর্শক ক্রিক্সাসকে একজন চ্যাম্পিয়ন যোদ্ধা হিসেবেই আগে থেকেই পছন্দ করত। ওদিকে স্পার্টাকাসও আত্মসম্মানে বলিয়ান একজন মানুষ ছিল, তাই যুদ্ধটা যখন শুরু হয় তখন স্বাভাবিকভাবেই ক্রিক্সাসের প্রতি জনসমর্থনটা একটু বেশি ছিল। পুরো কলোসিয়ামে ক্রিক্সাসের সাথে সমান তালে লড়ে গেলেও স্পার্টাকাস দর্শকদের মধ্য থেকে নানা রকম অভিযোগ পেতে থাকে, কিন্তু দেখা যায় কিছুক্ষণের মধ্যেই যুদ্ধের দক্ষতা এবং বুদ্ধিমত্তা এবং শক্তিমত্তা দেখিয়ে ক্রিক্সাস স্পার্টাকাসের বিরুদ্ধে জিতে যায়। এরপর ক্রিক্সাস ধীরে ধীরে স্পার্টাকাসের কাছে এসে তার ঘাড়ে তলোয়ার ধরে। দর্শক সারিতে বসে থাকা সবাই চিৎকার করে বলতে থাকে, ওকে মেরে ফেলা হোক। এদের দেখে দীর্ঘ নিঃশ্বাস ফেলে স্পার্টাকাস তার বাহুতে বাঁধা স্ত্রীর জীবনের একমাত্র অবশিষ্টাংশের দিকে তাকায়। সে জানে সে যদি বেঁচে থাকে তবে সে তার স্ত্রীর বাকি জীবনকে রঙিন করতে পারবে। আর এই কারণেই সেই মুহূর্তে স্পার্টাকাস তার আত্মমর্যাদা বিসর্জন দিয়ে সবার উদ্দেশ্যে দুটি আঙুল তুলে ধরে। এটা এমন একটা ভঙ্গি ছিল তার, যার দ্বারা সে নিজের জীবনকে বাঁচানোর জন্য মূলত আত্মসমর্পণ করেছিল। স্পার্টাকাসের এ ধরনের কাজে খুব একটা খুশি ছিলেন না বাটিয়াটাস, কিন্তু তিনি ছিলেন একজন চতুর দাস ব্যবসায়ী। তিনি অনেক আগে থেকেই স্পার্টাকাসের মধ্যে আগুনের স্ফুলিঙ্গ দেখেছিলেন। এছাড়া বেশ কিছু অর্থও ব্যয় করেছিলেন তিনি স্পার্টাকাসকে কিনে নেওয়ার জন্য, কিন্তু তখন পর্যন্ত স্পার্টাকাসের থেকে কোনো লাভই তার পকেটে ঢুকেছিল না, তাই তিনি স্পার্টাকাসকে অকালে মরতে দেওয়ার পক্ষেও ছিলেন না। কিন্তু এই পরাজয় স্পার্টাকাসকে তার সামনের দিনগুলিতে স্বাভাবিক জীবন চালাতে বড় বাধা হয়ে দাঁড়িয়েছিল, কারণ যুদ্ধের ময়দানে মরে যাওয়ার চেয়ে লজ্জার ছিল এই পরাজয় মেনে নেয়া। আর স্পার্টাকাস ঠিক সেটাই করেছিলেন, তাও আবার সকলের সামনে। সবার মধ্যে তার প্রতি এরকম একটা ধারণা হয়েছিল যে নিজেকে শক্তিশালী হিসেবে জাহির করা স্পার্টাকাসের আবার ময়দানে উপস্থিত হওয়ার সম্ভাবনা অনেক কম। তবে স্পার্টাকাসের ব্যর্থতা শিকার একজন বণিক হিসেবে বাটিয়াটাস মেনে নিলেও বিনা পরিশ্রমে ব্যর্থতা সহ্য করার মতো মানুষ বাটিয়াটাস ছিলেন না। ফলে সেদিনের পর স্পার্টাকাসকে আন্ডারগ্রাউন্ডের যুদ্ধে পাঠানো হয়। এই ভূগর্ভস্থ ফাইটিং ছিল খুবই ভয়ঙ্কর এবং সেখানকার জীবন ছিল অনেকটাই দুঃসহ। সেখানে কোনো মানবিক নিয়ম ছিল না। এটা এমন একটা জায়গা ছিল যেখানে প্রতিদ্বন্দ্বীকে হত্যা না করা পর্যন্ত কেউ বিজয়ী হতে পারত না। পরাজয় স্বীকার বলে কোনো কিছু ছিল না সেখানে। তবে এর অন্যতম কারণ ছিল ভয়ঙ্কর এবং হিংস্র সব জুয়ারিরা। তারা গ্ল্যাডিয়েটরদের উপরে বাজি ধরত এবং যদি তারা জয়ী হতো তবে তারা প্রচুর অর্থ উপার্জন করতে পারত। তো এই অবস্থার মধ্যে স্পার্টাকাসের এটাই ছিল প্রথম অভিজ্ঞতা। কিন্তু ক্রিক্সাসের সাথে কলোসিয়ামের যুদ্ধে হেরে গেলেও সহিংসতায় পরিপূর্ণ ভূগর্ভস্থ লড়াইয়ে স্পার্টাকাস বেশ ভালোভাবেই জয়ী হয়। তার এই সফলতা বাটিয়াটাসের মনে নতুন এক চিন্তার উদ্রেক ঘটায়। এরপর থেকে প্রায় নিয়মিতই বাটিয়াটাস অতিরিক্ত অর্থ উপার্জনের জন্য ক্রমাগতভাবে স্পার্টাকাসকে ভূগর্ভস্থ যুদ্ধের লড়াইয়ে পাঠাতো। ফলে প্রতিবারই স্পার্টাকাস জয়লাভ করলেও সময়ের সাথে সাথে তার মানসিক এবং শারীরিক ক্লান্তি তাকে হ্যালুসিনেশনের দিকে নিয়ে যেতে শুরু করেছিল। তাই মাঝে মাঝে অবচেতন মনে স্পার্টাকাস দেখতে পেত রক্ত এবং বজ্রপাতের ঝড়ের মধ্যে তার স্ত্রী সুরাকে। কিন্তু ঘুম থেকে জেগে ওঠার পর স্পার্টাকাস তার স্ত্রীকে না দেখে প্রচণ্ড উদ্বিগ্ন হয়ে পড়ত। সে বুঝতে পারছিল এভাবে চলতে থাকলে শেষ পর্যন্ত শেষ হয়ে যাবে সে। তাই একদিন বাটিয়াটাসকে সে একটা চুক্তির প্রস্তাব দেয়, আর শেষ পর্যন্ত লোভী বাটিয়াটাস চুক্তিতে সম্মত হয় এবং তার সমস্ত সম্পত্তি বাজি ধরে। এটা ছিল এমন একটা চুক্তি যেখানে স্পার্টাকাস একজনের সাথে একটা যুদ্ধে লিপ্ত হবে এবং শেষ পর্যন্ত সে পরাজিত হওয়ার ভান করবে। তো তখন বাটিয়াটাস তার বাজি রাখেন। স্পার্টাকাসের প্রতিপক্ষ এবার একজন মুখোশধারী ব্যক্তি ছিল এবং এরপরে
এরা যখন লড়তে শুরু করে তখন একসময় সে দেখতে পায় বাতিয়াতাসের পিছনে একজন ব্যক্তি ছুরি ধরে এগিয়ে আসছে। আর এটা দেখে স্পার্টাকাস ভাবে যদি বাতিয়াতাস মারা যায় তবে তার স্ত্রী সুরাকে খুঁজে পাওয়ার সব আশা তার শেষ হয়ে যাবে। তাই স্পার্টাকাস মাটি থেকে একটা কুঠার কুড়িয়ে সেদিকে ছুঁড়ে মারেন, মানে সেই আততায়ীর দিকে। আর এই বিষয়টা দেখে ঘাতকের দিকে তাকিয়ে বাতিয়াতাস প্রচণ্ড অবাক হয়ে যায়। সেভাবে আর একটু হলেই সে ইহলোকের মায়া ত্যাগ করতে বসেছিল। যা হোক, সেদিন অনেকটা খুশি হয়ে বাড়িতে ফিরে বাতিয়াতাস লিডিয়ার কাছে সেদিন যা ঘটেছিল তার পুরোটা বর্ণনা করে। আর সেদিন সন্ধ্যায় তিনি স্পার্টাকাসকে তার কাছে ডেকে পাঠান এবং উজ্জ্বল চাঁদের আলোয় তাকে ভালোভাবে পর্যবেক্ষণ করেন তিনি। সেদিনের পরে স্পার্টাকাস আবারও গ্ল্যাডিয়েটর হিসেবে তার পরিচয়টা ফিরে পেয়েছিল এবং আশার আলো ফুটে ওঠার সাথে সাথে স্পার্টাকাস তার স্ত্রী সুরাকে খুঁজে পাওয়ার একটা সম্ভাবনাও দেখেছিল। স্পার্টাকাস এটা বিশ্বাসই করতে পারছিল না যে বাতিয়াতাস তার জীবন বাঁচানোর উপহার সুরাকে উদ্ধার করার মাধ্যমে স্পার্টাকাসকে দেবে। বাতিয়াতাসের স্ত্রী লিডিয়া বহু বছর ধরেই বিবাহিত থাকলেও তখনও পর্যন্ত গর্ভবতী হতে পারেননি, মানে প্রেগনেন্ট হতে পারেননি। এ কারণে তার এক বান্ধবী তাকে মাউন্ট অ্যামিয়ে নামে এক আধ্যাত্মিক মহিলার খোঁজ করতে বলেছিলেন। ফলে তারা লিডিয়ার জন্য বিভিন্ন প্রকার ভেষজ ওষুধ তৈরি করেছিলেন। লিডিয়াকে বলা হয়েছিল এই ওষুধ খাওয়ার 1 ঘন্টার মধ্যে তাকে যৌন সঙ্গমে লিপ্ত হতে হবে। কিন্তু এই কাজের জন্য তো তার দরকার ছিল তার স্বামী বাতিয়াতাসকে। কিন্তু তখন বেশিরভাগ সময় লিডিয়ার স্বামী বাতিয়াতাস বাড়িতে থাকতো না। তবে এই কারণে লিডিয়া কিন্তু অখুশি ছিল না মোটেও, বরং বেশ খুশি হতো সে, কারণ সে এ সময় ক্রিক্সাসকে ডেকে নিত তার দৈহিক চাহিদা নিবারণের জন্য। কিন্তু লিডিয়ার এ ধরনের কাজ একেবারেই পছন্দ করত না ক্রিক্সাস। প্রায়ই বিনয়ের সাথে তাকে বারবার এটাকে প্রত্যাখ্যান করতেও দেখা যেত। এরকমই একবার ক্রিক্সাসের একটা গুরুত্বপূর্ণ লড়াইয়ের আগের দিন লিডিয়া তাকে তার সঙ্গে সঙ্গমের প্রস্তাব দিলে সে সেটা প্রত্যাখ্যান করে। ক্রিক্সাস লিডিয়াকে সেদিন বলেছিল এ ধরনের কাজ লড়াইয়ের আগে করলে তার লড়াইয়ের ক্ষমতা হ্রাস পাবে। আর এটা শুনে লিডিয়া মনে মনে ভয় পেয়ে যায়, কারণ তার সন্তানের জন্য উন্মুখ থাকা মহিলা ভাবতে শুরু করে ক্রিক্সাস হয়তো একটা বাহানা দেখাচ্ছে তার কাছে, সে হয়তো তার সাথে আর এসব করতে চায় না। তবে তার অনেক অনুরোধে এবং আকাঙ্ক্ষার কারণে ক্রিক্সাসকে লিডিয়ার কাছে শেষ পর্যন্ত যেতেই হয়েছিল। কিন্তু লিডিয়াকে সেদিন সে প্রত্যাখ্যান করেছিল। আর এই বিষয়টাতে লিডিয়ার দাসী নিভিয়া সবচেয়ে বেশি খুশি হয়েছিল সেদিন, কারণ আমরা আগের পর্বে দেখেছিলাম এই নিভিয়া ক্রিক্সাসকে অনেক ভালোবাসত। নিজের ভালোবাসার মানুষকে অন্যের সাথে সঙ্গমে লিপ্ত হতে দেখা কোনো প্রেমিকার পক্ষে খুব একটা সুখকর ছিল না। কিন্তু ভয়ে এতদিন সে কিছুই বলতে পারেনি। সেদিন লিডিয়ার কাছ থেকে ফিরে ক্রিক্সাসও খুব খুশি ছিল এবং তারপর সে নিভিয়ার কাছে চলে আসে এবং গভীরভাবে তাকে ভালোবাসতে শুরু করে। মূলত এর মধ্যে দিয়ে চলছিল বাতিয়াতাসের হাউজের অবস্থা। এদিকে কয়েক বছরের খরার কারণে বাতিয়াতাসের কাপোয়ার মানুষদের বেঁচে থাকতে প্রচণ্ড লড়াই করতে হচ্ছিল। রোমের প্রধান সেনাপতি একদিন বাতিয়াতাসের বাড়িতে এসে বৃষ্টির জন্য তার একটা পরিকল্পনার কথা তাকে জানান। তিনি তাকে বলেন ঈশ্বরকে খুশি করতে হবে তাদের এবং এজন্য একটা প্রতিযোগিতার আয়োজন করা উচিত। বাতিয়াতাসকে এই প্রতিযোগিতার জন্য তার শক্তিশালী যোদ্ধাদের পাঠানোর আমন্ত্রণ জানানো হয়। রোমান সেনাপতির এ কথাটা শুনে এই গ্ল্যাডিয়েটর মালিক বেশ খুশি হয়েছিলেন, কারণ সে সময় বাতিয়াতাস তার ভূগর্ভস্থ ফাইটে অনেক অর্থ হারিয়ে ফেলেছিলেন। তাই এই প্রস্তাবটাকে সে তার ঋণ পরিশোধের একটা উপায় হিসেবে দেখেছিল। কিন্তু এতে একটা সমস্যাও ছিল, সেটা হলো যদি সে ক্রিক্সাসকে এই লড়াইয়ে পাঠায় তবে তাকে এক ভয়ঙ্কর যোদ্ধার বিরুদ্ধে লড়তে হবে। এই কথাটা বাতিয়াতাস তার স্ত্রীর সাথে শেয়ার করে। কিন্তু স্বামীর মুখে এটা শুনে লিডিয়ার মধ্যে প্রচণ্ড উদ্বেগ লক্ষ্য করা যায়। এই উদ্বেগের কারণটা কি আপনাদের হয়তো আর বলতে হবে না, তবে আপনারা যেটা ভাবছেন সেটা ছাড়াও আর একটা কারণ ছিল তার উদ্বেগের। সেটা হচ্ছে লিডিয়া জানতো এর আগে ডেথ শ্যাডো নামে পরিচিত এক ভয়ঙ্কর যোদ্ধার বিরুদ্ধে যারা লড়াই করেছে তাদের মধ্যে শুধুমাত্র বেঁচে আছে একজন, আর এই দানবের সাথে ক্রিক্সাসের লড়াই করার কথা ছিল। কিন্তু লিডিয়ার এই দুশ্চিন্তার সমাধান তার স্বামী করে দেন, কারণ লিডিয়া যেমন তার যৌন সঙ্গীকে হারাতে চাইছিল না, ঠিক তেমনি অনেক চিন্তার পরও বাতিয়াতাস তার চ্যাম্পিয়ন ক্রিক্সাসকে হারানোর ঝুঁকি না নেওয়ারই সিদ্ধান্ত নেন। কারণ বাতিয়াতাস জানতো যদি ক্রিক্সাস হেরে যায় তবে সে তার সব সম্পদ হারিয়ে একেবারে ভিখারিতে পরিণত হবে, কারণ এই ক্রিক্সাসের মাধ্যমেই বাতিয়াতাস অনেক অনেক অর্থ উপার্জন করত। উপরন্তু বাতিয়াতাস একটা সিদ্ধান্ত নেয়
যে সে তার নবাগত যোদ্ধা স্পার্টাকাসকে সে ক্রিক্সাসের পরিবর্তে এই লড়াইয়ে কাজে লাগাতে পারে এবং এটাই তার জন্য ভালো হবে। এরপর এই গ্ল্যাডিয়েটরদের ট্রেনার ওয়েনোমাস এবং ক্রিক্সাস যখন ডেড শ্যাডো সম্পর্কে জানতে পারে তখন তাদের মুখ ফ্যাকাশে হয়ে যায়। কিন্তু তাদের এই মনোভাব দেখে স্পার্টাকাস বুঝতে পারছিল না কেন তাদের অবস্থা এমন হলো। তবে সেদিকে গুরুত্ব না দিয়ে স্পার্টাকাস তখন শুধুমাত্র তার স্ত্রীকে কিভাবে খুঁজে পাবে সেই বিষয়টাই নিয়েই ভাবছিল। ডেথ শ্যাডো কে এবং কি সেটা সম্পর্কে তার ভাবার বা জানার কোনো আগ্রহই ছিল না। কিন্তু তার বন্ধু ভারও তাকে এই ডেথ শ্যাডো সম্পর্কে অবহিত করেছিল। সেদিন সে স্পার্টাকাসকে বলেছিল এই ডেথ শ্যাডোকে কোনো মানুষ থেকে ভয়ঙ্কর একজন দানব বললেই বেশি মানায়, কারণ 10,000 জনের মধ্যে একজন মানুষ মৃত্যু ছায়াকে কখনো পরাজিত করতে পারেনি। তাই সে যদি এই দানবটার সাথে লড়াই করে তবে বাতিয়াটাস তাকে এত অর্থ দেবে যে এতে সে কমপক্ষে 10 বার তার স্ত্রীকে উদ্ধার করতে পারবে। ভারোর সেদিনের এই কথাটা স্পার্টাকাসকে অনেক আগ্রহী এবং কৌতূহলী করে তোলে। আর সেদিনের পর থেকে ওয়েনোমাসের কাছে ক্রিক্সাসের পাশাপাশি স্পার্টাকাসও প্রশিক্ষণ নিতে শুরু করে। কিন্তু একসাথে তারা এই শক্তিশালী প্রতিপক্ষের জন্য যথেষ্ট নয় বলেই মনে হচ্ছিল। ক্রিক্সাস ভাবে তাদের পক্ষে এই ম্যাচ জেতার সম্ভাবনা প্রায় শূন্য। এর আগে আমরা দেখেছিলাম ক্রিক্সাস এবং স্পার্টাকাসের মধ্যে একটা বিপরীত বিষয় লক্ষ্য করা যেত, তাই প্রশিক্ষণের সময় তাদের মধ্যে এই বিষয়টা আরো গভীরভাবে লক্ষ্য করা যায়। তারা একে অপরকে দোষারোপ এবং পারস্পরিক অভিযোগে লিপ্ত থাকত প্রায় সময়। এই দুজনের আচরণ দেখে ওয়েনোমাসও একেবারে ক্ষিপ্ত ছিল এবং তাদের নানা সময় ধমক লাগাতো। এছাড়া সে তাদেরকে উভয়কে কিছু পরামর্শ দিত। ওয়েনোমাস ক্রিক্সাস এবং স্পার্টাকাসকে বলতো, তোমরা যতই শক্তিশালী হও না কেন, নিজেদের মধ্যে বোঝাপড়া না হলে কখনোই কারো সাথে জয়লাভ করতে পারবে না। যা হোক, এরপর নির্দিষ্ট দিনে কলোসিয়ামে শুরু হয় দ্বৈরথ। কিন্তু ওয়েনোমাসের অনেক বোঝানো সত্ত্বেও তখনও স্পার্টাকাস এবং ক্রিক্সাস নিজেদের মানসিক দূরত্ব ঠিক কাটিয়ে উঠতে পারছিল না। তারা তখনও ভাবছিল আজকের লড়াই হয়তো তাদের জীবনের গতিপথকে সম্পূর্ণ বদলে দেবে। ওদিকে দর্শকদের চিৎকার চেঁচামেচির মধ্য দিয়েই একসময় দেখা যায় লোহার গেটটা ধীরে ধীরে খোলা শুরু হয় এবং এরপর দেখা যায় ভয়ঙ্কর এবং হিংস্র চেহারার এক লোক তাদের দিকে এগিয়ে আসছে। এ সময় হঠাৎ মাঠের উপরের পরিষ্কার আকাশ কালো মেঘে ঢেকে যায়। দানবের মতো লোকটা আকাশের দিকে তাকায়। ওদিকে হাজার হাজার দর্শক ভরা বিশাল গ্যালারি সম্পূর্ণ নীরব হয়ে পড়ে। ভয়ঙ্কর গর্জনের সাথে শুরু হয় একটা ত্রিমুখী লড়াই। এ সময় ডেথ শ্যাডোর কাছে দুই যোদ্ধাকে খুবই তুচ্ছ মনে হচ্ছিল। দানবটার একের পর এক আঘাত সহ্য করতে করতে ক্লান্ত হয়ে পড়েছিল বাতিয়াটাসের সেরা দুই যোদ্ধা। তবে এভাবে চলতে চলতে সুযোগ বুঝে ক্রিক্সাসও এক পর্যায়ে তার তরবারি দিয়ে ডেথ শ্যাডোর পেটে আঘাত করতে সক্ষম হয়। এরপর তারা দুজন তাকে দুদিক থেকে ঘেরাও করার চেষ্টা করে। ফলে দেখা যায় একসময় ডেথ শ্যাডো মাটিতে পড়ে গিয়েছে। সবাই হতবাক হয়ে ভাবতে শুরু করে এটা কিভাবে সম্ভব হলো, কারণ দর্শকরা ধরেই নিয়েছিল এই দুজনের মৃত্যু আজকে তারা নিজের চোখে দেখবে। তবে এরপরই পরিস্থিতিটা আবার পাল্টে যেতে শুরু করে। দেখা যায় ডেথ শ্যাডো তাদের দুজনকে একযোগে আক্রমণ করেছে। ফলে মাটিতে পড়ে যায় স্পার্টাকাস, কিন্তু তখনও ক্রিক্সাস তার সাথে লড়াই চালিয়ে যাচ্ছিল। তবে স্বাভাবিকভাবেই দানবটার সাথে পেরে ওঠার কথা তার নয়। তাই দেখা যায় তরবারির আঘাতে রক্তাক্ত অবস্থায় একসময় মাটিতে লুটিয়ে পড়ে ক্রিক্সাস। তার বুক এবং পিঠ যেন দুভাগ হয়ে গিয়েছিল। মাটিতে পড়ে ক্রিক্সাস যখন মৃত্যুর প্রহর গুনছে, ঠিক তখন স্পার্টাকাসের মধ্যে অদ্ভুত একটা ঐশ্বরিক শক্তি চলে আসে। প্রচণ্ড হিংস্রতার সাথে সে ডেথ শ্যাডোকে এবার আক্রমণ করে। তার একের পর এক আঘাতে এবার পরাস্ত হতে থাকে এই দানব ডেথ শ্যাডো এবং শেষ পর্যন্ত দেখা যায় পুরো ময়দানকে অবাক করে দিয়ে তার গলাকে দুভাগ করে ফেলে স্পার্টাকাস। এই দৃশ্য দেখে সবাই এবার স্তম্ভিত হয়ে যায়। আর ঠিক তখন আকাশ থেকে ফোঁটায় ফোঁটায় বৃষ্টি শুরু হয়, সবার পরম আকাঙ্ক্ষিত বৃষ্টি। বেশ কয়েক বছর খরার পর দীর্ঘ প্রতীক্ষিত বৃষ্টি কাপুয়াকে পুষ্ট করতে শুরু করে। সবাই বৃষ্টির আনন্দে উল্লাস করতে শুরু করেছিল। তবে এর মধ্যে নিভিয়া এবং লিডিয়া ক্রিক্সাসের নিরাপত্তা নিয়ে কিন্তু অনেক চিন্তিত ছিল, কারণ তখনও ক্রিক্সাস মাটিতে অসাড় হয়ে পড়েছিল। তবে এতদিন যারা এই দানব ডেথ শ্যাডোকে যুদ্ধের ঈশ্বর বলে মনে করত, তার পতনের মুহূর্ত থেকে তারা আর স্পার্টাকাসকে তুচ্ছ তাচ্ছিল্য করতে সাহস পায়নি। এতদিন সবাই ক্রিক্সাসকে চ্যাম্পিয়ন হিসেবে মনে করলেও এই যুদ্ধের পর স্পার্টাকাস এক বিখ্যাত যুদ্ধের নায়ক হয়ে উঠেছিলেন পুরো কাপুয়াবাসীর কাছে।
বাটিয়াটাসের গ্ল্যাডিয়েটর স্কুলের শক্তি এরপর পুনরায় ফিরে এসেছিল। যখন সবাই খুব খুশি ছিল তখন বাটিয়াটাস স্পার্টাকাসের কাছে এসে আরো বড় একটা খবর নিয়ে আসে একদিন। খবরটা ছিল কয়েক মাস খোঁজাখুঁজির পর সে এক সিরীয় বণিকের কাছ থেকে সুরাকে উদ্ধার করতে প্রচুর অর্থ বিনিয়োগ করেছিল। বাটিয়াটাস তার লোকদেরকে সুরার সাথে করে কাপোয়াতে ফিরে আসার নির্দেশ দিয়েছিলেন। স্পার্টাকাসকে তিনি এই খবরটাই জানিয়েছিল। তাকে এই ধারণাটাই দেয়া হয়েছিল বাটিয়াটাসের পক্ষ থেকে যে সবকিছু ঠিকঠাক থাকলে স্পার্টাকাস 2 দিনের মধ্যে তার স্ত্রীর সাথে পুনরায় মিলিত হবে। স্পার্টাকাসের জন্য পুরস্কার হিসেবে বাটিয়াটাস তাকে সেদিন একটা পৃথক বেডরুমও দিয়েছিল। এই খবরটা শোনার পর স্পার্টাকাস তার স্ত্রীর সাথে আবার মিলিত হওয়ার জন্য একেবারে উন্মুখ হয়েছিল বলা যায়। কিন্তু ওয়েনোমাসের একটা মন্তব্য সেদিন তাকে আবার বাস্তবে ফিরিয়ে নিয়ে আসে। ওয়েনোমাস বলেছিল যদি তাদের পুনরায় মিলন হয়ও তবে এখানে তাদের দাসের মতোই থাকতে হবে। কিন্তু স্পার্টাকাস ওয়েনোমাসের সাথে একমত ছিল না। স্পার্টাকাসের বিশ্বাস ছিল বাটিয়াটাসের জন্য সে একটা গৌরব বয়ে নিয়ে এসেছে, তাই সে তার জন্য অবশ্যই বিশেষ কিছু একটা করবে, এটাই স্বাভাবিক। কিন্তু অন্যদিকে মনে মনে স্পার্টাকাস তার স্ত্রীকে নিয়ে একটা পালানোর প্ল্যানও তৈরি করে ফেলেছিলেন। সে মনে মনে ভেবেছিল এভাবে একত্রে তারা এই অধরা স্বাধীনতা শেষ পর্যন্ত হয়তো অর্জন করতে পারবে। এরপর দিন দেখা যায় স্পার্টাকাস একটা পাহাড়ের কিনারায় একা দাঁড়িয়ে দূর দিগন্তের দিকে তাকিয়ে আছে। তবে সেই মুহূর্তে তার মনের মধ্যে একটা প্ল্যান চলছিল। সেটা ছিল বাটিয়াটাসের আস্তানা থেকে পালানোর প্ল্যান। সেখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর স্পার্টাকাস নিজের রুমে চলে আসে। কিছুক্ষণ পরে দেখা যায় এটা নিয়ে সে ভারোর সাথে আলাপ করেছে। কিন্তু স্পার্টাকাসের প্ল্যান শুনে প্রথমেই ভারো তাকে সেটা বাতিল করে দিতে বলে। তাকে এ ধরনের পাগলের মতো কোনো কিছু না করতে বা ভাবতেও নিষেধ করে দেয় সে। বাটিয়াটাসের এই আস্তানা থেকে আজ পর্যন্ত কোনো কৃতদাস পালাতে পারেনি। কিন্তু তার এই কথাগুলো স্পার্টাকাসকে কিন্তু দমাতে পারছিল না। সে তার নিজের আত্মবিশ্বাসে ভরপুর ছিল, ঠিক অনেকটা ডেথ শ্যাডোকে জয় করার মতো। স্পার্টাকাস ভেবেই নিয়েছিল অসম্ভব সম্ভব হয়ে উঠতে পারে এবং এখান থেকে পালানোও সম্ভব। স্পার্টাকাস সেদিন ভারোকে জানিয়েছিল আগামী 2 দিনের মধ্যে তার স্ত্রী বাটিয়াটাসের এখানে এসে পৌঁছাবে এবং তারপরে সে তাকে নিয়ে নীরবে সমস্ত রক্ষীদের শেষ করবে। স্পার্টাকাসের এ ধরনের পাগলামো চিন্তা ঠিক বুঝতে পারছিল না ভারো, তবে সে একটা আশঙ্কা করছিল। তাই সে এই বিষয়টা তাদের ওখানকার সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিটাকে জানায়। আর এই ব্যক্তিটার নাম ছিল ওয়েনোমাউস, অর্থাৎ তাদের ট্রেনার। ভারো জানত স্পার্টাকাসের যুদ্ধের ক্ষমতা ওয়েনোমাসের থেকে বেশি নয়। তারপরে সে এতগুলো বছর ধরে এই প্রশিক্ষণ শিবিরে অবস্থান করছে। আসলে ওয়েনোমাসের আত্মা এতদিনে সম্পূর্ণ দাস হয়ে গিয়েছিল। তার বিদ্রোহের কোনো ইচ্ছাও ছিল না। তবে স্পার্টাকাসের বিষয়টা ওয়েনোমাস শেষ পর্যন্ত গোপন রেখেছিলেন কিনা সেটা আমরা সময় হলেই জানতে পারবো। এত সবের পরেও স্পার্টাকাস পালানোর জন্য প্রস্তুত হতে শুরু করেছিল। অন্যদিকে ক্রিক্সাস ডেথ শ্যাডোর সাথে ভয়ানক যুদ্ধে মারাত্মক আহত হয়েছিল। ফলে তাকে নিয়ে আসা হয় বাটিয়াটাসের হাউজে। প্রচণ্ড আহত অবস্থায় বিছানায় অজ্ঞান হয়ে পড়েছিল ক্রিক্সাস। তার জন্য চিকিৎসকও নিয়োগ করা হয়েছিল। কিন্তু একদিন স্পার্টাকাস ক্রিক্সাসের ক্ষত পরীক্ষা করে দেখতে পায় সেটা বুঝে আছে এবং সঠিক চিকিৎসা না পেলে এখানে মারাত্মক সংক্রমণ হতে পারে। তাই সে ক্রিক্সাসের চিকিৎসার দিকে বিশেষভাবে নজর দেয়। যদিও প্রথম দিকে ক্রিক্সাসের সাথে তার সম্পর্ক খুব একটা ভালো ছিল না, কিন্তু ডেথ শ্যাডোর সাথে লড়াইয়ের পর এই দুজনের মধ্যে কিছুটা সদ্ভাব লক্ষ্য করা যাচ্ছিল। যা হোক, এভাবেই চলছিল সবকিছু। বাটিয়াটাসের যোদ্ধাদের লড়াইয়ের বেশিরভাগ সময় অভিজাতদের মনোরঞ্জনের একটা বড় মাধ্যম ছিল রোমান যুগে। একদিকে যেমন মদ্যপান চলত, অন্যদিকে তারা গ্ল্যাডিয়েটরদের লড়াই দেখত। তবে প্রশিক্ষণ চলাকালীন প্রায় সবসময়ই কঠোর পাহারার ব্যবস্থা করা হতো। এর মধ্যেও কাঙ্ক্ষিত স্বাধীনতার আশায় স্পার্টাকাস মাঝে মাঝে সেই খাদের ধারে গিয়ে দাঁড়িয়ে থাকত। একদিন স্পার্টাকাস যখন পালানোর চিন্তায় মগ্ন, তখন পুরো প্রশিক্ষণ শিবির এই ডেথ শ্যাডোর বিরুদ্ধে স্পার্টাকাসের বিজয় উদযাপন করতে ব্যস্ত ছিল। তার কৃতিত্বের স্বীকৃতি স্বরূপ বাটিয়াটাস ব্যক্তিগতভাবে স্পার্টাকাসকে একটা স্যুট তৈরি করে দিয়েছিল। স্পার্টাকাসের এই বর্মটা বাটিয়াটাসের ভাষায় তার ভবিষ্যতের লড়াইয়ে আরও তাকে অজেয় করে তুলবে। তবে যেদিন তার স্ত্রীর আসার কথা ছিল সেদিন স্পার্টাকাস চালাকি করে বাটিয়াটাসকে বলেছিল সে তার স্ত্রীকে স্বাগত জানানোর জন্য এই বর্মটি পরতে চাইছে। আর এই কথাই বাটিয়াটাস আনন্দে রাজিও হয়ে যায়। তবে সুযোগ বুঝে স্পার্টাকাস তার বর্মের হাতায় একটা ছুরি গুজে রেখেছিল।
কারণ সে নিশ্চিত ছিল স্ত্রী সুরাকে পাওয়ার সাথে সাথে সে এখান থেকে পালানোর চেষ্টা করবে, আর তখন এটা তার প্রয়োজন হবে। তবে সবকিছু ঠিকঠাক ছিল, শুধুমাত্র ওয়েনোমাস ছাড়া। সেদিন সন্ধ্যাভোজের সময় গ্ল্যাডিয়েটররা যখন আমোদ প্রমোদে লিপ্ত, ঠিক সেই মুহূর্তে স্পার্টাকাস ওয়েনোমাসের কাছে 2 কাপ মদ নিয়ে আসে। কিন্তু ওয়েনোমাসের ওয়াইনের প্রতি কোনো আগ্রহ ছিল না। তবে তার সাথে স্পার্টাকাসের বেশ কিছু বিষয় সেদিন আদান প্রদান হয়। সেদিন আলোচনার পর স্পার্টাকাস তার কাছ থেকে ফিরে আসে। এর কিছুক্ষণের মধ্যে দেখা যায় প্রশিক্ষণ ক্যাম্পের সবাই সম্পূর্ণ মাতাল হয়ে গিয়েছে। তবে স্পার্টাকাসের অনুগত বন্ধু ভারও বুঝতে পেরেছিল এই পানীয়র সাথে স্পার্টাকাস কিছু একটা মিশিয়ে দিয়েছে। তাই স্পার্টাকাসকে এসবের পরিণতির কথাটাও সে সময় আবার ভারও তাকে স্মরণ করিয়ে দেয়। ভারো স্পার্টাকাসকে বলে যদি সে মূল ফটক দিয়ে পালাতে সক্ষম হয় তবে সব প্রহরী তাকে তাড়া করবে। এই রোমে একজন কৃতদাসকে সম্পূর্ণরূপে তাদের স্বাধীনতা ফিরে পাওয়াটা অনেকটা কল্পনার মতো ছিল, কিন্তু স্পার্টাকাস তার সিদ্ধান্তে ছিল অটল। তার প্ল্যান ছিল প্রথমে সে বার্টিয়াটাসকে জিম্মি করবে এবং এখান থেকে বাইরে বেরোনোর পর তাকে সে ছেড়ে দেবে। তো এভাবেই সেই দিনটাও পার হয়। পরের দিন স্পার্টাকাস তার বর্ম পরে সুরার জন্য অপেক্ষা করতে শুরু করে। আর কিছুক্ষণ পর দেখা যায় সুরাকে বহনকারী সেই গাড়িটা ধীরে ধীরে বার্টিয়াটাসের প্রশিক্ষণ স্থলে প্রবেশ করছে। স্ত্রীকে বহনকারী গাড়িটা দেখে প্রচন্ড উত্তেজিত হয়ে ওঠে স্পার্টাকাস, কিন্তু স্ত্রীকে রিসিভ করার সময় স্পার্টাকাসের এক ধরনের অস্বস্তি বোধ হতে শুরু করে। তারপরেও একটা গভীর নিঃশ্বাস ছেড়ে স্পার্টাকাস গাড়িটার দিকে এগিয়ে যায়। ওদিকে বার্টিয়াটাসও পরিস্থিতি অবজার্ভ করে গাড়ির কাছে এসে দাঁড়িয়েছিল। আর ঠিক যখন স্পার্টাকাস গাড়ির কাছে পৌঁছায় তখন ওয়েনোমাসকে একটু রাগান্বিত হয়ে একটা চাবুক হাতে তার দিকে যেতে দেখা যায়। গতরাতে স্পার্টাকাস একটা কাণ্ড ঘটিয়ে বসেছিল, আমরা দেখেছিলাম সেটা। সবার মদের গ্লাসে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছিল সে, যাতে পরের দিন অনেকক্ষণ সবাই ঘুমাতে পারে। আর সেই সুযোগে সে কম বাধার মুখোমুখি হয়ে যাতে সেখান থেকে পালিয়ে যেতে পারে। তো যাই হোক, স্পার্টাকাস পালানোর পরিকল্পনা বুঝতে পেরে ওয়েনোমাস তাকে থামানোর জন্য যখন প্রস্তুত হয় সেই মুহূর্তে স্পার্টাকাসও তার সোরা বের করতে শুরু করেছিল। কিন্তু কোচম্যানের টুপিতে সে রক্তের দাগ লক্ষ্য করে, আর এটা দেখেই ভয়ানক কিছু একটা ঘটেছে বুঝতে পেরে সে দ্রুত গাড়ির পেছনের দিকে ছুটে যায়। গাড়ির দরজা খোলার সাথে সাথে স্পার্টাকাস তার স্ত্রী সুরাকে তার সামনে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে। এ সময় অনেকটা অসহায়ভাবে স্পার্টাকাস তার স্ত্রীকে জড়িয়ে ধরে। যখন সে সবকিছু প্রায় গুছিয়ে নিয়ে এসেছিল তখন এইরকম দুঃখজনক পরিস্থিতিতে স্পার্টাকাস তার প্রিয়তমা স্ত্রীকে এই অবস্থায় দেখে প্রচণ্ডভাবে ভেঙে পড়ে। সে তার স্ত্রী সুরাকে শক্তভাবে ধরে রেখেছিল এবং শুধুমাত্র এ সময় সে তার হতাশাই অনুভব করতে পারছিল। তবে বার্টিয়াটাসের মধ্যে কোনো রকম করুণা বা দুঃখ কিন্তু দেখা যাচ্ছিল না। কোনো রকম সহানুভূতি না দেখেই লোকটা সেখান থেকে চলে যায়। আসলে এখানে অবশ্যই আপনাকে একটা বিষয় বুঝতে হবে, স্পার্টাকাস ছিল বার্টিয়াটাসের অর্থ উপার্জনের একটা যন্ত্র মাত্র, এবং তার সাথে সুরার পুনরায় একত্রিত করার কোনো উদ্দেশ্যই বার্টিয়াটাসের ছিল না। সে জানত স্পার্টাকাসকে দৈহিক কামনায় লিপ্ত রাখলে তার লড়াইয়ের ক্ষমতা হ্রাস পাবে। বার্টিয়াটাস সবসময় বিশ্বাস করত সুরার সাথে তার মানসিক সংযুক্তি ছিন্ন করতে পারলে সে স্পার্টাকাসকে নিজের মতো করে তৈরি করতে পারবে। মূলত সেই লক্ষ্যেই বার্টিয়াটাস গোপনে সুরার উপরে আতর্কিত হামলার একটা পরিকল্পনা করে। শালা ধূর্ত বার্টিয়াটাস! কিন্তু স্পার্টাকাসকে সে অন্যটা বুঝিয়েছিল, যে বিচ্ছিন্নতাবাদীরা রাস্তায় তার স্ত্রীর উপরে আক্রমণ চালিয়ে তাকে হত্যা করে। সেদিন প্রিয়তমা স্ত্রীর মৃত্যুতে সমস্ত যন্ত্রণা যেন আঁকড়ে ধরেছিল স্পার্টাকাসকে। স্পার্টাকাস সুরার ঘোমটা খুলে তাকে আলতোভাবে চুম্বন করে সেদিন তাকে শেষ বিদায় জানিয়েছিল সে। বার্টিয়াটাসের ব্যবস্থায় একটা জমকালো দাহ অনুষ্ঠানের মধ্য দিয়ে সুরার শেষকৃত্য সম্পন্ন হয়। সব কাজ শেষ করে ধূর্ত বার্টিয়াটাস স্পার্টাকাসকে সান্ত্বনা দেয় এবং সে এমন ভাব করে যে কেন সে আরো বেশি রক্ষীকে তার স্ত্রীর পাহারায় নিযুক্ত করল না। তবে প্রকৃত সত্যটা না জেনে স্পার্টাকাস স্ত্রীর হত্যার সমস্ত দোষ এবার গ্রেবারের উপরে চাপিয়ে দেয়। কিন্তু বাস্তবে বার্টিয়াটাসই ছিল এই পুরো ঘটনার পেছনের মাস্টার মাইন্ড। তিনি পুরো প্ল্যানটা শুরু থেকে শেষ পর্যন্ত সুন্দরভাবে সাজিয়েছিলেন। তার উদ্দেশ্য ছিল স্পার্টাকাসকে সম্পূর্ণভাবে ফোকাস করা এবং তাকে তার সুবিধার জন্য ব্যবহার করা। সুরার হদিশ খোঁজার জন্য একজন কোচম্যানকে নিয়োগ করতে বার্টিয়াটাস যথেষ্ট পরিমাণ অর্থ ব্যয় করেছিলেন। তার পরিকল্পনার কথা এমনকি তার স্ত্রী লিডিয়াও জানত না।
সোরাকে উদ্ধার করার তৎপরতায় সে শুধু ভাবত একজন কৃতদাসের স্ত্রীকে কেন এভাবে খোঁজার জন্য হন্যে হয়ে উঠেছে তার স্বামী। কিন্তু বাতিয়াটাস এটাকে একটা বিনিয়োগ ভেবেছিল। একজন বুদ্ধিমান দাস ব্যবসায়ীর যেরকমটা চিন্তা করা উচিত, বলা যায় বাতিয়াটাস ঠিক সেটাই করেছিলেন। স্ত্রীর মৃত্যুর পরেও স্পার্টাকাস কিন্তু তার স্ত্রীর শোক থেকে একেবারেই বেরিয়ে আসতে পারেনি। আর এভাবেই চলতে লাগলো বেশ কিছুদিন। একদিন দেখা গেল ভারোর স্ত্রী তার সঙ্গে দেখা করতে এসেছে। ভারোর স্ত্রীকে দেখে স্পার্টাকাসের মধ্যে সেদিন আবারও একটা কষ্ট এসে ভর করে। যাই হোক, ওদিকে স্পার্টাকাস কিছুদিনের মধ্যেই তার প্রশিক্ষণে আবার মনোযোগ দেয়। তবে এবার তার অনুপ্রেরণার যথেষ্ট অভাব লক্ষ্য করা যাচ্ছিল। যদিও ওয়েনোমাস তার এসব বিষয়গুলো ভালোভাবেই বুঝতে পারছিল এবং তাকে পালানোর বিষয়টা সে আর গুরুত্বও দেয়নি। এছাড়া ওয়েনোমাস একজন সত্যিকারের মানুষ ছিল, কারণ সেই গোপন কথাটা সে বাতিয়াটাসকেও জানিয়েছিল না। একদিন প্রশিক্ষণের সময় স্পার্টাকাসকে সে শুধু এটাই বলেছিল একজন গ্ল্যাডিয়েটর হওয়ার জন্য নিজেকে আন্তরিকভাবে উৎসর্গ করতে হবে। তার যে কোনো বিভ্রান্তিকর চিন্তাভাবনাগুলোকে বাতিল করার পরামর্শ দিয়েছিল ওয়েনোমাস তাকে। এদিকে ডেথ শ্যাডোকে হারানোর পর স্পার্টাকাসের খ্যাতি বেড়ে যাওয়ার কারণে অভিজাতদের পক্ষ থেকে বাতিয়াটাসের কাছে $1 বিলিয়ন প্রস্তাব আসতে শুরু করে। একদিকে লেক নামে টাক মাথার এক লোক বাতিয়াটাসের কাছে এসে জানায় তার দাদা ছিলেন একজন বিখ্যাত রোমান জেনারেল। তিনি শক্তিশালী সেল্টদের বিরুদ্ধে রোমান সেনাবাহিনীকে কমান্ড করেছিলেন। কথার সূত্র ধরে সেদিন লোকটি বাতিয়াটাসকে পুনরায় সেই মহাকাব্যিক ইতিহাসের পুনরাবৃত্তি ঘটাতে, মানে স্পার্টাকাসকে কাজে লাগানোর অনুরোধ করেন। আসলে এই লেক লোকটা চেয়েছিল স্পার্টাকাস তার বীরের ভূমিকা আবার পালন করুক এবং 6 জন সেল্ট দণ্ডিত বন্দির বিরুদ্ধে 4 জন গ্ল্যাডিয়েটরের একটি দলকে সে নেতৃত্ব দিক। এজন্য বাতিয়াটাসকে প্রাথমিক অফার হিসেবে এই লোকটা বিপুল অর্থ পুরস্কারের ঘোষণা দেয়। আর স্বাভাবিকভাবেই সেদিন রাজিও হয়ে যায় বাতিয়াটাস, কারণ লোকটা প্রচন্ড রকমের লোভী ছিল। ফলে সে সেটা একসময় স্পার্টাকাসকে জানালে কিছুটা চিন্তা ভাবনা শুরু করে সে, এবং এই লড়াই তার লড়া উচিত নয় বলে প্রাথমিকভাবে মন স্থির করে স্পার্টাকাস। তবে ভারো তাকে এবার বাস্তবতা দেখার পরামর্শ দেয়। সে বলেছিল, তোমার মনিবের কথা তোমাকে মানতেই হবে। আর ভারোর কথার অর্থ বুঝতে পেরেছিল সেদিন স্পার্টাকাস। তবে সে তার সিদ্ধান্তে কিন্তু তখনও অটল ছিল। এই সময়ের মধ্যেই আর একটা ঘটনা ঘটেছিল কাপোয়ার হাউস অব বাতিয়াটাসে। এক বিকেলে স্পার্টাকাস পিরোস নামে এক তরুণ গ্ল্যাডিয়েটরকে নির্যাতিত অবস্থায় দেখতে পায়। পিরোসের অবস্থা দেখে স্পার্টাকাসের নিজের অতীতের কষ্টের কথা মনে পড়ে। তাছাড়া পিরোস তার দুঃসময়ে তাকে অনেকবার পানি দিয়ে উদারতাও দেখিয়েছিল। সেদিন পিরোসকে সাহায্য করার জন্য স্পার্টাকাস এবার সরাসরি হস্তক্ষেপ করে, কিন্তু এতে হিতে বিপরীত হয় এবং কিছুদিন পর এই পিরোস ফাঁসি নিয়ে মারা যায়। স্পার্টাকাস জানতো পিরোস কেন এভাবে মারা গেল, তাই সে সেদিন এক গ্ল্যাডিয়েটরকে প্রচন্ড মারধর করে। ঘটনাটা ছিল এরকম, কয়েকদিন ধরেই স্পার্টাকাস একটা বিষয় লক্ষ্য করছিল। এই যোদ্ধা, মানে যাকে সে এখন পেটালো, সে পিরোসকে নানাভাবে উত্ত্যক্ত করত এবং তার সাথে একটা সমকামী আচরণের মতো করত। আর এটাই সহ্য করতে পারেনি পিরোস। তো পিরোসের মৃত্যুর শাস্তি হিসেবে স্পার্টাকাস তাকে তার সব দোষ স্বীকার করার নির্দেশ দেয়। কিন্তু সেই গ্ল্যাডিয়েটর তার দোষ স্বীকার করার পরিবর্তে পিরোসের প্রতি অশ্লীল ভাষায় কথা বলা শুরু করে। ফলে এবার স্পার্টাকাস রেগে ফেটে পড়ে এবং তাকে পাহাড়ের উপর থেকে ফেলে সেদিন হত্যা করে। এই ঘটনায় বাতিয়াটাস ভীষণ রেগে গিয়েছিল। স্পার্টাকাসকে সে যতই পছন্দ করুক না কেন, তাই বলে সে তার এক গ্ল্যাডিয়েটরকে এভাবে হত্যা করতে পারে না। এই পরিস্থিতির পরিপ্রেক্ষিতে বাতিয়াটাস গ্ল্যাডিয়েটরদের বলে স্পার্টাকাস শাস্তিযোগ্য অপরাধ করেছে এবং এর থেকে মুক্তি পাওয়ার জন্য তাকে সেল্টদের সাথে লড়তেই হবে। বাতিয়াটাসের কথা স্পার্টাকাসও বুঝতে পেরেছিল, তাই আসন্ন লড়াইয়ের জন্য তাকে সিদ্ধান্ত নিতেই হয়। এরপরের কটা দিন স্পার্টাকাসকে একজন ভেঙে পড়া এবং হতাশাগ্রস্ত মানুষ ছাড়া কিছুই মনে হয়নি। সে স্বপ্নে প্রতিনিয়ত সোরাকে দেখতে পেত, তাকে নিয়ে স্বপ্ন দেখত ছোট্ট সুন্দর একটা সংসারের। কিন্তু কি থেকে কি হয়ে গেল, তাই স্পার্টাকাসকে বাধ্য হয়ে সিদ্ধান্ত নিতে হয় সাধারণ এক গ্ল্যাডিয়েটর হিসেবে সে বাকি জীবনটা কাটিয়ে দেবে। যা হোক, এরপর নির্দিষ্ট দিনে সেই মার কাট হত্যাকারের আনুষ্ঠানিকতা শুরু হয়। কলোজিয়ামের মাঝখানে স্পার্টাকাস শক্তভাবে তার চোখ বন্ধ করে 6 গ্ল্যাডিয়েটরের উপরে তার দৃষ্টি নিবদ্ধ করে। যুদ্ধ শুরু হওয়ার পর এক লম্বা গ্ল্যাডিয়েটর স্পার্টাকাসের দিকে একটা বর্শা ছুড়ে মারে, কিন্তু দেখা যায় সে তখনও স্থির হয়ে দাঁড়িয়ে আছে এবং এগিয়ে আসা ব্লেডকে
অনেকটা শান্তভাবেই স্বাগত জানাচ্ছে সে। এরপর অবশেষে স্পার্টাকাস তার দেবতার নির্দেশনার বিশ্বাস করে, তার দেবতার নির্দেশের প্রতি এবার বিশ্বাস রাখে। ধীরে ধীরে চোখ খুলে স্পার্টাকাস সামনের দিকে তাকায়। 6 শক্তিশালী গ্ল্যাডিয়েটরকে মোকাবেলার জন্য একেবারে প্রস্তুত সে। এরপরে বলা যায় চোখের পলকে স্পার্টাকাস তার বীরত্ব দেখিয়ে 5 গ্ল্যাডিয়েটরকে মুহূর্তের মধ্যে হত্যা করে ফেলে। তার অপার ক্ষমতার সাক্ষী হয়ে বাকি গ্ল্যাডিয়েটর কাঁপতে শুরু করে এবং হাঁটু ঘেরে বসে তার কাছে মরিয়া হয়ে অনুনয় বিনয় করে। আর ঠিক সেই মুহূর্তে স্পার্টাকাস দেখতে পায় তার অবচেতন মনে তার স্ত্রীর মুখখানা ভেসে উঠেছে। আর এই মুহূর্তে দ্বিধা ছাড়াই প্রচণ্ড ক্রোধে গর্জন করে স্পার্টাকাস সেই গ্ল্যাডিয়েটরের মাথাটা দেহ থেকে বিচ্ছিন্ন করে দেয়। বর্তমানে স্পার্টাকাস আর আগের মতো নেই। অসংখ্য পরীক্ষা এবং ক্লেদ সহ্য করার পর সে এক আগুনের ফুলকির মাধ্যমে পুনর্জন্ম লাভ করেছে। স্পার্টাকাস এ সময় উচ্চস্বরে তার নাম ঘোষণা করে। সে বলে, আমি স্পার্টাকাস। আর এভাবেই সে তার আসল পরিচয় সকলকে জানায়। আর এভাবেই শেষ হয় আজকের পর্ব। আমরা গত পর্বের শেষে দেখেছিলাম কেল্টদের সাথে লড়াইয়ের ময়দানে স্পার্টাকাসের বীরত্ব। একই সাথে স্পার্টাকাস 6 জন যোদ্ধাকে মাটির সাথে মিশিয়ে দিয়েছিল একাই। তার এই রণকৌশল দেখে রোমের প্রধানের ছেলে নিউমেরিয়াস মুগ্ধ হয়ে গিয়েছিল। আর এই বিষয়টা খেয়াল করেছিলেন চতুর বাতিয়াটাস। একই সাথে তিনি রোমের প্রভাবশালীদের কাছে নিজের অবস্থান পোক্ত করার আরেকটি সুযোগ হিসেবে দেখতে পেয়েছিলেন। বাতিয়াটাস ভেবেছিল যেহেতু নিউমেরিয়াসের জন্মদিন সামনেই, তাই এই জন্মদিনের অনুষ্ঠানটা যদি তার বাসভবনে সে অনুষ্ঠিত করতে পারে তবে রোমান কর্তৃপক্ষের কাছে নিজেকে অনেক ভালোভাবে জাহির করতে পারবে সে। আমরা আগেই দেখেছিলাম এই বাতিয়াটাসের রোমের নীতি নির্ধারণী পর্যায়ে যাওয়ার জন্য বেশ একটা খায়েশ ছিল। আর সেজন্যই সে এমন কোনো চেষ্টা নেই যেগুলো করতে বাকি রেখেছিল। আর সেই চিন্তা থেকেই এই বিষয়টা নিউমেরিয়াসের বাবা ল্যানিস্টার কাছে সে একদিন বলে। নিউমেরিয়াসের বাবা ছেলের জন্মদিন বাতিয়াটাসের ওখানে অনুষ্ঠিত হবে জেনে বেশ খুশি হয় এবং সাথে সাথে তিনি এটার মত দিয়ে দেন। এই জন্মদিনের অনুষ্ঠানকে জাঁকজমকপূর্ণ করার জন্য বাতিয়াটাস বেশ কিছু পরিকল্পনা গ্রহণ করেছিল। তার মধ্যে সবচেয়ে বড় বিষয়টা ছিল তার প্রাক্তন চ্যাম্পিয়ন ক্রিক্সাস এবং স্পার্টাকাসের মধ্যে একটা লড়াই আয়োজনের সিদ্ধান্ত নিয়েছিল সে। তাদের আগেই জানিয়ে দেওয়া হয়েছিল এই খবর, তবে দুজনকে আশ্বস্ত করা হয় লড়াইটা জাস্ট একটা প্রদর্শনীর মতো হবে, এখানে কোনো রক্তারক্তি হবে না। নিউমেরিয়াসের জন্মদিন উপলক্ষে রোমের অভিজাত লোকগুলো আগেভাগেই কাপুয়ার হাউজ অব বাতিয়াটাসে এসে পৌঁছেছিল। প্রাক্তন এবং বর্তমান ক্যাপুয়ান চ্যাম্পিয়নদের মধ্যে লড়াই হবে, আর এটাতে সবাই বেশ উচ্ছ্বসিত ছিল। আমরা আগেই জানি বাতিয়াটাসের একটা উচ্চাকাঙ্ক্ষা ছিল, যে করেই হোক তাকে রোমের আনুকূল্য লাভ করতে হবে। সে আশা করেছিল নিউমেরিয়াসের এই জন্মদিনের ভোজ অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে তিনি রোমের প্রধানের সাথে তার সম্পর্ককে আরও মজবুত করতে পারবেন এবং তার ভবিষ্যতের রাজনৈতিক আকাঙ্ক্ষার পথ প্রশস্ত হবে। কিন্তু সব পজিটিভ চিন্তা সবসময় সফলতা বয়ে আনে না। বাতিয়াটাসের ক্ষেত্রেও ঠিক এটাই ঘটেছিল। কিভাবে সেটাই বলছি। এলিসিয়া মানে গ্রেবারের স্ত্রীও আমন্ত্রিত হয়েছিল নিউমেরিয়াসের জন্মদিনের অনুষ্ঠানে এবং নির্ধারিত দিনেই সে এসে পৌঁছেছিল। আমরা আগের পর্বে দেখেছিলাম স্পার্টাকাসকে সে কিভাবে ঘৃণা করত এবং তাকে হেনস্থা করতে চাইত। বাতিয়াটাসের স্ত্রী লিডিয়ার সাথে অনেক ঘনিষ্ঠ বন্ধুত্ব ছিল এলিসিয়ার। তারা তাদের স্বামীদের অলক্ষ্যে প্রায়ই গ্ল্যাডিয়েটরদের সাথে নিষিদ্ধ সম্পর্কে লিপ্ত হতো। জন্মদিনের ভোজ অনুষ্ঠানে একটা দর্শনীয় পারফরমেন্স করার জন্য ক্রিক্সাসকে যে নির্বাচিত করা হয়েছে সেটা ক্রিক্সাস আগেই জানতে পেরেছিল। সে জানত এই জন্মদিনের লড়াইটা তাকে তার নিজের পরিবর্তন করার একটা সুযোগ এনে দিয়েছে। ডেথ শ্যাডোর সাথে লড়াইয়ের পর প্রচণ্ড আহত হয়ে পড়েছিল ক্রিক্সাস এবং স্পার্টাকাসের কাছে নিজের চ্যাম্পিয়নশিপের শিরোপা খুইয়েছিল। তাই সে ভাবছিল যদি চ্যাম্পিয়নশিপ পুনরুদ্ধার করতেই হয় তবে সেটা স্পার্টাকাসের বিরুদ্ধে হলে সে বেশি খুশি হবে। তো এরা যখন যুদ্ধের প্রস্তুতি নিচ্ছিল এদিকে, তখন অন্যদিকে ধুরন্ধর এলিসিয়া একটা অদ্ভুত ষড়যন্ত্র তৈরি করে। লড়াইয়ের আগের দিন আড়াল থেকে সে স্পার্টাকাস এবং ভারোর মধ্যেকার গভীর বন্ধুত্বপূর্ণ সম্পর্কটা খুব গভীরভাবে পর্যবেক্ষণ করে, আর এর ফলে তার মাথায় একটা দুষ্টু পরিকল্পনা তৈরি হয়। সেদিন সন্ধ্যায় এলিসিয়া আমন্ত্রিত অতিথিদের অভ্যর্থনা জানাতে হাসিমুখ সবার সামনে আবির্ভূত হন। এদিকে রক্ষীদের স্কোয়াডের মাধ্যমে সঠিক সময়েই হাউজ অব বাতিয়াটাসে এসে পৌঁছেছিল প্রধানের ছেলে নিউমেরিয়াস। সেদিন সান্ধ্যকালীন ভোজে অংশ নেওয়ার আগে
নিউমেরিয়াস যখন একটা বাথটাবে স্নান করছে তখন সেখানে এলিসিয়াকে আসতে দেখা যায়। এ সময় অদ্ভুত একটা কাজ করে বসে এলিসিয়া। নিজেকে পুরোপুরি নগ্ন করে সে সেখানে নিউমেরিয়াসের সাথে মিলিত হয়, মানে সেই বাথটবের মধ্যেই। নিজের রূপের ফাঁদে ফেলে নিউমেরিয়াসকে সে স্পার্টাকাসের প্রতিদ্বন্দ্বী পরিবর্তন করার অনুরোধ করেন বিশেষভাবে। এলিসিয়া ছিল নিউমেরিয়াসের জীবনের প্রথম নারী, তাই সে তার প্রতি অনেকটা মোহগ্রস্ত হয়ে পড়েছিল। ফলে সে এলিসিয়ার এই প্রস্তাবটা অস্বীকার করতে পারেনি। কিন্তু দেখার বিষয় এখানে এলিসিয়া কাকে বলির পাঠা করতে চলেছিলেন। এরপর দেখা যায় গ্ল্যাডিয়েটরের দ্বৈত পারফরমেন্স শুরু হতে যাচ্ছে এবং বাটিয়াটাসের নির্দেশে সব গ্ল্যাডিয়েটররা সারিবদ্ধভাবে এসে দাঁড়িয়েছে। সব প্রস্তুতি শেষ করে বাটিয়াটাস যখন লড়াইয়ের ঘোষণা দিতে যাবে তখন নিউমেরিয়াস তাকে বাধা দিয়ে ক্রিক্সাসের পরিবর্তে স্পার্টাকাসের প্রতিদ্বন্দ্বী হিসেবে ভারোকে বেছে নেন। ক্রিক্সাস এটা শুনে প্রচণ্ড অবাক হয়, কিন্তু রোমান প্রধানের ছেলে সিদ্ধান্তকে অস্বীকার করা কোনো গ্ল্যাডিয়েটরের পক্ষে একেবারেই অসম্ভব ছিল। এরপরে ভারোর সাথে শুরু হয় স্পার্টাকাসের লড়াই। তারা দুই বন্ধু অনেকটা হালকা মেজাজেই লড়ে যাচ্ছিল, কিন্তু এক পর্যায়ে অসাবধানতাবশত ভারো স্পার্টাকাসকে একটা আঘাত করে বসে। তবে শেষ পর্যন্ত ভারোর পরাজয়ের মাধ্যমেই শেষ হয় লড়াই। তবে তখনও অনেক কিছু ঘটতে বাকি ছিল। বাটিয়াটাস যখন খেলার সমাপ্তি টানতে যাবে তখন ঠিক সেই মুহূর্তে নিউমেরিয়াসকে একটা ইঙ্গিত দিতে দেখা যায়, আর এটার অর্থ ছিল পরাজিতকে মেরে ফেলা হোক। নিউমেরিয়াসের ইঙ্গিতটা বুঝে সবার মধ্যেই হইচই পড়ে যায়। এই উচ্চপদস্থ অভিজাতদের উপস্থিতিতে গ্ল্যাডিয়েটরদের সাথে আসলে পশুর মতো আচরণ করা হতো। যা হোক, স্পার্টাকাস নিউমেরিয়াসের কথা শুনে বাটিয়াটাসের দিকে তাকায় এবং সে আশা করে নিউমেরিয়াস হয়তো ফাজলামি করছে এবং বাটিয়াটাস হয়তো এ বিষয়টা মানবে না। কিন্তু বাটিয়াটাস সে সময় মাত্র দুটি শব্দ উচ্চারণ করে, ফলে দেখা যায় তার রক্ষীরা ভেতরে ঢুকে স্পার্টাকাসকে ঘিরে ফেলে। অর্থাৎ বাটিয়াটাস এটাই বোঝাতে চাইছিল যে স্পার্টাকাস এখনই হয় ভারোকে হত্যা করুক, না হয় তাকে রক্ষীরা হত্যা করবে। তো শেষ পর্যন্ত এই বিষয়টা ভারও বুঝতে পারে। সে বুঝতে পারে গভীর এক ষড়যন্ত্রের শিকার হতে চলেছে সে, কিন্তু তার বন্ধু স্পার্টাকাসকে তার বাঁচাতে হবে, আর সেজন্য সে তার প্রিয় বন্ধুকে বাঁচাতে নিজের জীবনটা উৎসর্গ করতে বেছে নিয়েছিল। স্পার্টাকাস মনের মধ্যেকার কষ্ট চাপা দিয়ে একান্ত বাধ্য হয়েই একসময় ভারোর দেহে তলোয়ারটা গেঁথে দেয়। একেবারেই অসহায়ভাবে ভারোর প্রাণহীন দেহটা কিছুক্ষণের মধ্যেই মাটিতে লুটিয়ে পড়ে। সে সময় স্পার্টাকাসও অকল্পনীয় অসহায়ত্ব এবং যন্ত্রণা সহ্য করেছিল, কিন্তু এদের মধ্যে সবচেয়ে খুশি হয়েছিল এলিসিয়া, এবং তার মুখে সময় পৈশাচিক একটা হাসিও ফুটে উঠেছিল। আচ্ছা, এই বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন? একটু ভাবার চেষ্টা করেছেন একজন মানুষের জীবন, একটা ক্রীতদাসের জীবন কতটা তুচ্ছ ছিল এই রোমানদের কাছে? তো যাই হোক, বাটিয়াটাস কি করছিল? আসলে এই ঘটনায় বাটিয়াটাসও বেশ প্রফুল্ল মেজাজে ছিল, কারণ তার মাথায় তো রোমের প্রধানের আনুগত্য লাভের বিষয়টা ঘুরপাক খাচ্ছিল। তো এরপর অনেকটা তড়িঘড়ি করে সে তার রাজনৈতিক অভিলাষের কথা প্রধানকে জানায়, কিন্তু প্রধান তার সমস্ত আশায় পানি ঢেলে দেয়। সে বাটিয়াটাসকে বিদ্রূপের সুরে বলে তার অনুরোধ রাখা তার পক্ষে সম্ভব নয়। প্রধান বাটিয়াটাসকে গ্ল্যাডিয়েটরদের একজন সাধারণ প্রশিক্ষক ছাড়া এর বেশি কিছু মনেই করত না। তার কথা ছিল বিশিষ্ট ব্যাকগ্রাউন্ড বা মর্যাদার অধিকারী ছাড়া কেউ রোমের রাজনীতিতে কখনোই প্রবেশ করতে পারে না, আর এটা শুনে প্রচন্ড কষ্ট পায় বাটিয়াটাস। এই জন্মদিনের অনুষ্ঠানে চিপ এবং বাটিয়াটাসের শত্রু ওলবাই নামে একজনের মধ্যে ঘনিষ্ঠ একটা বিষয় লক্ষ্য করেন বাটিয়াটাস। তাই তার মনে আর একটা শয়তানি মাথাচাড়া দিয়ে ওঠে, কিন্তু সেটা কি ছিল অবশ্যই আমরা পরে জানতে পারবো, এবং এটা কিন্তু খুব চমকে যাওয়ার মতো একটা বিষয় ছিল। তো চিপ এবং ওলবাইয়ের মধ্যে এ ধরনের মাখামাখি দেখে এবং কথোপকথন দেখে বাটিয়াটাসের অস্থির লাগতে শুরু করে। তার মনে শুধু একটা বিষয়ই তখন ধ্বনিত হচ্ছিল, প্রধানকে খুশি করার জন্য বাটিয়াটাস এইমাত্র অনেক বড় একটা স্যাক্রিফাইস করেছে। সে তার একজন শক্তিশালী যোদ্ধাকে হারিয়েছে শুধুমাত্র এই রোমান আভিজাত মানুষদের মনোরঞ্জনের জন্য। আসলে এই অপমান বাটিয়াটাস সেদিন সহ্য করতে পারেনি, তাই নীরবে প্রতিশোধ নেওয়ার শপথ করেছিল সে। অন্যদিকে স্পার্টাকাস আরেকটা সমস্যায় পড়েছিল। তার হাতে ভারোর এ ধরনের মৃত্যুর বিষয়টা স্পার্টাকাস কোনোভাবেই মেনে নিতে পারছিল না। তার ভাবনায় শুধু একটা বিষয়ই কাজ করছিল, তার ভাই ভারোকে তার চোখের সামনে সে নিজের হাতে নৃশংসভাবে খুন করেছে। এই হতাশা এবং অসহায়ত্বের মুহূর্তে মিলা নামে এক দাসী স্পার্টাকাসকে প্রচন্ড মনোবল জুগিয়েছিল। বিভিন্ন সময় স্পার্টাকাসের কাছে এসে তাকে সান্ত্বনা দিতে দেখা যেত তাকে। এছাড়া কোস ওয়েনোমাস
তাকে সান্ত্বনা দেওয়ার জন্য মাঝে মাঝে স্পার্টাকাসের কাছে আসতো এবং তাকে বলতো ভারো সম্মানের সাথে মারা গিয়েছে এবং একজন গ্ল্যাডিয়েটর হিসেবে এই মৃত্যুটা গৌরবের। সেদিন সে তাকে এটাও মনে করিয়ে দিয়েছিল মনের কষ্ট হতাশা দূর করে তাকে আবার উঠে দাঁড়াতে হবে, লড়াইয়ের জন্য নিজেকে প্রস্তুত করতে হবে। ভারোর মৃত্যু হয়েছিল শুধুমাত্র নিউমেরিয়াসের মুখে হাসি ফোটানোর জন্য। সবকিছু শেষ হয়ে যাওয়ার পর ভারোর মৃত্যুর কথা কারো ভাবনার মধ্যেই ছিল না, কিন্তু স্পার্টাকাস ভারোকে ভুলতেই পারত না। তার মনে হতো বাড়িতে স্বামীর জন্য অপেক্ষারত ভারোর এতিম স্ত্রীর কি হবে এবং তাদের ভবিষ্যৎটাই বা কোথায়। এরপর দিন ভারোর স্ত্রী তার স্বামীর মৃতদেহ গ্রহণ করতে আসে এবং স্পার্টাকাসকে দেখে প্রচন্ড ঘৃণা তার চোখে মুখে ফুটে উঠতে দেখা যায়, কিন্তু সেদিন স্পার্টাকাস তাকে কিছুই বলতে পারেনি। একসময় ভারোর স্ত্রীকে চলে যেতেও দেখে স্পার্টাকাস, কিন্তু তাকে সান্ত্বনা দেওয়ার কোনো ভাষা খুঁজে পায়নি সেদিন সে। এদিকে বাদিয়াদাসের মন প্রধানের প্রতি ঘৃণায় ভরে গিয়েছিল এবং সেটা ক্রমেই বাড়ছিল। সেই সাথে এর প্রতিশোধ সে কিভাবে নেবে সেটা তার মনের মধ্যে সবসময় ঘুরপাক খেত। জন্মদিনের ভোজ অনুষ্ঠান আয়োজনের জন্য বাদিয়াদাসকে প্রচুর অর্থ খরচ করতে হয়েছিল, কিন্তু যে আশায় এটা সে করেছিল সেটার কোনো লাভের মুখ সে দেখেইনি, বরং সে তার শক্তিশালী একজন গ্ল্যাডিয়েটরকে হারিয়েছে। এছাড়া প্রধান তার পারিবারিক মর্যাদাকেও কোনো গুরুত্বই দেয়নি, আর এই বিষয়টাই বাদিয়াদাসের সহ্য হচ্ছিল না। কিন্তু সে এটাও ভাবছিল প্রধানের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে হলে তাকে স্পার্টাকাসের সাহায্য নিতে হবে। আর সেই ভাবনা থেকে বাদিয়াদাস একদিন স্পার্টাকাসের কাছে এসে তাকে প্রথমে সান্ত্বনা দেয়। তারপর স্পার্টাকাসের দুর্বলতা বুঝতে পেরে তাকে সে বলে প্রধান এবং তার ছেলেকে ভারোর মৃত্যুর মূল্য দিতেই হবে, আর এজন্য তার সাহায্য প্রয়োজন। বাদিয়াদাসের কথা শুনে স্পার্টাকাস কোনো দ্বিধা ছাড়াই যা কিছু দরকার সেটা করার জন্য সে প্রস্তুত আছে বলে জানায়। আসলে বাদিয়াদাস জনগণের আনুগত্য কিনতে একেবারে সিদ্ধহস্ত ছিল। স্পার্টাকাসের মনোভাব দেখে সঠিক সময় আসার জন্য নিজেকে প্রস্তুত থাকতে নির্দেশ দেয় বাদিয়াদাস। এছাড়া সে তাকে বলে শীঘ্রই রোমে একটা যুদ্ধের আয়োজন করতে যাচ্ছে সে, যেখানে ক্যাপোয়ার চ্যাম্পিয়নের বিরুদ্ধে পম্পিয়ের চ্যাম্পিয়নকে লড়তে হবে এবং এই লড়াইয়ের জন্য স্পার্টাকাসকে পম্পিয়ের চ্যাম্পিয়নের মুখোমুখি হওয়ার জন্য বেছে নেওয়া হয়েছিল। এখন কথা হচ্ছে প্রধানের বিরুদ্ধে বাদিয়াদাস যদি সত্যি প্রতিশোধ নিতে যায় তাহলে এই লড়াইয়ের আয়োজনের কি দরকার ছিল? দরকার ছিল, আর সেটা কিভাবে দরকার ছিল আমরা একটু পরেই জানতে পারবো। সেই সময়টাতে বাদিয়াদাসের আবার নিজের শক্তির জানান দেওয়ারও সময় হয়ে এসেছিল। স্পার্টাকাসকে দিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব তার কাছে ছিল একেবারেই অর্থহীন, আসলেই অর্থহীন, কারণ সে শুধুমাত্র পুরস্কারের অর্থের বিষয়েই চিন্তা করত। অন্যদিকে স্পার্টাকাস ভবিষ্যতে ভারোর স্ত্রীকে ক্ষতিপূরণ দেওয়ার জন্য সবকিছু উৎসর্গ করার সিদ্ধান্ত নিয়েছিলেন এবং সে ভাবছিল ভারোর জন্য যদি তার এই লড়াইয়ে মৃত্যু হয় তবু সে সেটা হাসি মুখে মেনে নিতে প্রস্তুত। তবে বাদিয়াদাস স্পার্টাকাসকে দিয়ে অর্থ উপার্জনের চিন্তা করলেও এর মধ্যে একটা সাংঘাতিক ঘটনাও ঘটেছিল। ভারোর সাথে লড়াইয়ের সময় স্পার্টাকাসের যে আঘাতটা লেগেছিল সেই ক্ষতটা ক্রমেই সংক্রমিত হয়ে পড়তে থাকে, আর খুব অল্প সময়ের মধ্যেই অসুস্থ হয়ে পড়ে স্পার্টাকাস। তার এ ধরনের শারীরিক জটিলতার কারণে বাদিয়াদাস অত্যন্ত চিন্তিত হয়ে পড়েন। পম্পের আসন্ন যুদ্ধে স্পার্টাকাসকে লড়ার কথা ছিল, কিন্তু এই অবস্থায় সে কিভাবে লড়বে সেটাই ছিল বাদিয়াদাসের প্রধান মাথা ব্যথার কারণ। স্পার্টাকাসের অসুস্থতা দেখে যদিও সে দ্রুত তার চিকিৎসা ব্যবস্থা করেছিল, কিন্তু বাদিয়াদাস নিশ্চিত ছিল না যুদ্ধের আগে তার এই সেরা যোদ্ধাটা সুস্থ হয়ে উঠবে কিনা। ফলে বিষয়টা নিয়ে সে এবার কোচ ওয়েনোমাসের সাথে আলোচনা করে। একটু ভাবার পর ওয়েনোমাস তাকে জানায় স্পার্টাকাসের বিকল্প হিসেবে বাদিয়াদাস চাইলে ক্রিক্সাসকে এক্ষেত্রে কাজে লাগাতে পারে। যদিও এই প্রস্তাবটা বাদিয়াদাসের পছন্দ হয়নি, কিন্তু তার আসলে কোনো কিছু করার উপায়ও ছিল না, আর অন্য কোনো বিকল্প না পেয়ে বাদিয়াদাসকে ক্রিক্সাসের জন্য রাজি হতেই হয়। পম্পেয়ের যোদ্ধার বিরুদ্ধে নিজেকে সিলেক্ট করা হয়েছে শুনে ক্রিক্সাসও প্রচণ্ড খুশি হয়েছিল। এতদিন ধরে নিজেকে প্রস্তুত করার পর ক্রিক্সাস আবারও নিজের চ্যাম্পিয়নশিপ উদ্ধার করতে পারবে এরকম একটা আশা দেখছিল। এরপর কয়েকদিনের মধ্যেই পম্পেয়ের লড়াইয়ের দিন এসে হাজির হয়। সেদিন প্রধানকে এই দ্বৈরথের সভাপতিত্ব করার কথা ছিল, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। যুদ্ধের ঘোষণা না আসায় কলোসিয়ামে উপস্থিত দর্শকরা ক্রমেই অস্থির হয়ে উঠছিল। প্রধানের স্ত্রী তো শেষমেশ স্বামীকে না দেখে বাদিয়াদাসকে এই প্রতিযোগিতা আরম্ভর ঘোষণা দেওয়ার জন্য অনুরোধ করে। ওদিকে স্পার্টাকাস, যার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিল সবাই, সে উপস্থিত না হয় দর্শকরা এবার রাগে ফেটে পড়ে। কিন্তু যখন ক্রিক্সাস মাঠে প্রবেশ করে তখন দর্শকরা তাকে বিদ্রূপ করতে শুরু করে।
পম্পিয়ের চ্যাম্পিয়ন বেইলি সম্পর্কে ক্রিক্সাস খুব একটা বেশি জানত না, তবে সে বুঝতে পেরেছিল বেইলি একজন শক্তিশালী প্রতিপক্ষ। তো একসময় বাদিয়াদাসের নির্দেশে শুরু হয় যুদ্ধ। বেইলি প্রথম থেকেই একজন চ্যাম্পিয়নের মতো লড়ে যাচ্ছিল ক্রিক্সাসের বিরুদ্ধে। তার সূক্ষ্ম তরবারির পারদর্শিতায় পরাস্ত হচ্ছিল ক্রিক্সাস। প্রতিপক্ষের আঘাতে বারবার মাটিতে পড়ে যাওয়ায় ক্রিক্সাসও নিজেকে অসহায় ভাবতে শুরু করেছিল। তার মনে হচ্ছিল সে হয়তো হারতে চলেছে। আর এই দৃশ্য দেখে ক্রিক্সাসের প্রাক্তন প্রেমিকা লিডিয়াও ভয় পেয়ে সেই স্থান ছেড়ে চলে যায়। আর এরপর নিভিয়ারও সেখান থেকে চলে যাওয়া ছাড়া অন্য কোনো উপায় ছিল না। যুদ্ধের এক পর্যায়ে বেইলির আঘাতে ক্রিক্সাস যখন একটা দেয়ালের পাশে আহত অবস্থায় অসহায়ের মতো মুখ থুবড়ে পড়ে আছে, তখন মনে হচ্ছিল দ্রুতই মারা যেতে চলেছে কাপুয়ার এই প্রাক্তন চ্যাম্পিয়ন। কিন্তু হঠাৎ সবাইকে চমকে দিয়ে আচমকা একটা সুযোগ পেয়ে যায় ক্রিক্সাস এবং একটা প্রচণ্ড লাথি দিয়ে বেইলিকে প্রায় 3 মিটার দূরে ফেলে দেয়। আর পরিস্থিতি মোড় নেওয়ার সাথে সাথেই মাঠে চিয়ার্স ধ্বনিতে ফেটে পড়ে দর্শকরা। এতদিন হতাশায় ভুগতে থাকা ক্রিক্সাস নিজের জয়ের প্রতি প্রচণ্ড অটুট ছিল। যুদ্ধের সেই গুরুত্বপূর্ণ মুহূর্তে অন্য একটা কৌশল প্রয়োগ করেছিল সে, এবং একটা মারাত্মক আঘাতে বেইলির পেটকে দুভাগ করে ফেলে, যার ফলে বেইলি কাটা তলপেট ধরে মাটিতে বসে পড়ে। দর্শকরা যার জন্য বিদ্রূপ করছিল এতক্ষণ, তার জন্যই এবার উল্লাসে ফেটে পড়ে। ক্রিক্সাস বুঝতে পেরেছিল সে আসলে এই মুহূর্তটির জন্য অনেকদিন ধরে অপেক্ষা করছে। অন্যদিকে মঞ্চে দাঁড়িয়ে থাকা বাদিয়াদাস ক্রিক্সাসের বিজয়ে ভীষণ আনন্দিত হয়ে ওঠেন। এরপর একের পর এক চমক আসতে থাকে। নিকোস ল্যানিস্তা, মানে সেই প্রধান যিনি মাঠে উপস্থিত হননি, অবশেষে তাকে খুঁজে পাওয়া যায়। বাদিয়াদাসের এক লোক তাকে একটা চিঠি দিয়ে যায়, যাতে লেখা ছিল এখানে আসার পথে ল্যানিস্টার গাড়িটা রাস্তার পাশে পাওয়া গিয়েছে। সেখানে তার রক্ষীদের মৃতদেহ পাওয়া গেলেও ল্যানিস্টার কোনো খোঁজ নেই। আর এটা শুনে নিউমিরিয়াস এবং তার মা কিভাবে এই পরিস্থিতিটার মোকাবেলা করবেন সেটা নিয়ে আলোচনা শুরু করে। বাদিয়াদাস নিউমিরিয়াসকে তার সাথে ল্যানিস্টাকে খুঁজতে যাওয়ার পরামর্শ দেন, কিন্তু এরা ঘুণাক্ষরেও টের পায়নি ল্যানিস্টাকে বাদিয়াদাসই অপহরণ করেছিল এবং একটা ম্যান হোলে প্রধানকে বন্দী করে রাখা হয়েছিল। আর সেখানকার সবাই অপেক্ষা করছিল বাদিয়াদাসের জন্য। অন্যদিকে স্পার্টাকাসের ক্ষতর সংক্রমণ এতটাই বেড়ে গিয়েছিল যে মাঝে মাঝে অচেতন হয়ে পড়ত সে, এবং এই অবস্থায় দুঃস্বপ্ন দেখতে শুরু করেছিল স্পার্টাকাস। সে অবচেতন মনে ভারোকে দেখতে পেত। বিষয়টা একসময় এমন হয়ে দাঁড়িয়েছিল যে হঠাৎ ভারো তার সামনে উপস্থিত হলে সে জেগে উঠত প্রচণ্ড খিঁচুনি দিয়ে। স্পার্টাকাসকে সুস্থ করার জন্য চিকিৎসক এবং মিলা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছিল। যা হোক, ওদিকে আমরা আগে দেখেছিলাম প্রধানকে বাদিয়াদাস কিডন্যাপ করে একটা ম্যান হোলে লুকিয়ে রেখেছে। বাদিয়াদাস প্রধানের উপরে শোধ তুলতে তাকে কিডন্যাপ করেছিল এবং তার বিশ্বস্ত কৃতদাস আসুরকে সেখানে পাহারায় রেখেছিলেন। পম্পেয়ের যুদ্ধের পরদিন বাদিয়াদাস সেখানে পৌঁছায় এবং প্রধানকে নানাভাবে অপমান করতে শুরু করে। সেদিন অতীতের অপমানের প্রতিশোধ হিসেবে বাদিয়াদাস তার পুত্র নিউমিরিয়াসকে খুন করার হুমকিও দেয়। বাদিয়াদাসের সব কথা শুনে আসুর তাকে সাবধান করে বলে, যদি প্রধানকে কিডন্যাপের খবর প্রচার হয়ে যায় তবে তারা কেউ পালাতে পারবে না। তবে আসুরের কথায় বাদিয়াদাস রেগে যায়। প্রধানের উপরে সে এতটাই রেগে ছিল যে কে কি করবে সেটা বাদিয়াদাস ভাবছিলই না। তাই আসুরকে এ সময় বলে, তুই কৃতদাস আছিস, কৃতদাসের মতোই আপাতত থাক আর আমার আদেশ মেনে চল। রাগ ঝাড়ার পর বাদিয়াদাস সেখান থেকে সেদিন চলে যায় এবং আসুরও চলে যায় আর একটা কাজে। এর কিছুক্ষণ পর ভূগর্ভস্থ টানেলে এক সঙ্গীকে নিয়ে ফিরে আসে সে এবং দেখতে পায় প্রধান চেয়ারের উপরে নিথর হয়ে বসে আছে। লোকটা মারা গেল নাকি সেটা ভেবেই আসুর তাড়াতাড়ি কাপড়ের ব্যাগটা খুলে দেখার চেষ্টা করে প্রধান বেঁচে আছে কিনা, কিন্তু দেখা যায় হঠাৎ প্রধান তার মাথা ঘুরিয়ে আসুরের সাথে আসা সেই লোকটার ঘাড়ের কামড় বসিয়ে দেয়। এই লোকটা ছিল স্পার্টাকাসের স্ত্রী সুরাকে বহন করে আনা সেই গাড়ির কচোয়ান। তবে আসুর এ সময় ঘুষি মেরে প্রধানকে অজ্ঞান করে ফেলে। কোচোয়ানের উপরে ল্যানিস্টার এ ধরনের ঘটনা পুরো কাহিনীর মোড়টাই এবার ঘুরিয়ে দিয়েছিল। আর কিভাবে সেটা হয়েছিল চলুন সেটাই দেখার চেষ্টা করি। ঘাড়ে কামড় খাওয়া কোচোয়ানকে দ্রুত চিকিৎসকের কাছে এরপর পাঠানো হয়। চিকিৎসক তার ঘাড়ে একটা ব্যান্ডেজ করে সেখানে কিছুক্ষণ বিশ্রাম নিতে বলেন। এরপরে সে মিলাকে স্পার্টাকাসের পাশাপাশি কোচোয়ানের অবস্থা পর্যবেক্ষণ করারও নির্দেশ দেন। ওদিকে আসুরকে একটা কাজ করতে দেখা যায়। এই আসুরের কথাটা মাথায় ভালোভাবে আপনারা গেঁথে রাখবেন, কারণ এই কৃতদাস সামনের দিনগুলোতে যে কি ভোগান্তিটাই না তৈরি করেছিল সেটা হাড়ে হাড়ে টের পেয়েছিল সবাই। তো আসুর কোচোয়ানকে চিকিৎসকের কাছে পৌঁছে দিয়ে আবার প্রধানের কাছে ফিরে আসে
এবং কিছু একটা চিন্তা করে প্রধানের হাত থেকে একটা আংটি খুলে গোপনে বাটিয়াটাসের শত্রু ওল্ডবাইয়ের সাথে সেটা নিয়ে সে দেখা করে এবং তাকে বাটিয়াটাসের এই কিডন্যাপার কর্মকাণ্ড সম্পর্কে সবকিছু তাকে বলে দেয়। আসলে এই আসুর ছিল প্রচন্ড ধূর্ত একজন কৃতদাস। একটু আগেই তো আমরা শুনলাম বাটিয়াটাসের কাণ্ড দেখে সে প্রচন্ড ভয় পেয়ে গিয়েছিল এবং এর থেকে নিজের দায় এড়াতে ওল্ডবাইকে সব জানিয়ে দিয়েছিল সে। প্রাচীন রোমে একটা নিয়ম ছিল, যখনই কোনো প্রভু জঘন্য অপরাধ করত তখন তার দাসরাও তার মতো একই ধরনের সাজা ভোগ করত। আর সেটা থেকে বাঁচারই একটা চেষ্টা করেছিল এই আসুর। যা হোক, ওল্ডবাই আসুরের সব কথা শুনে তার অবস্থা সম্পর্কে জিজ্ঞেস করে এবং তাকে কোথায় রাখা হয়েছে সেটা জানতে চায়। আর আসুরও তাকে সব বলে দেয়। এরপর ওল্ডবাইকে নিয়ে প্রধানের বাঁচানোর জন্য সেই স্থানে এসে পৌঁছায়। তবে তখন আন্ডারগ্রাউন্ডে পৌঁছানোর আগে কিছু সৈন্যের তল্লাশি শব্দ শুনতে পেয়েছিল সে। সেনাদের শব্দটা এবার আসুরকে আতঙ্কিত করে তোলে, তাই সে ওল্ডবাইকে নিয়ে সেখান থেকে পালিয়ে যেতে চায়। কিন্তু চোখের সামনে একজন মানুষকে বন্দি অবস্থায় দেখে ওল্ডবাই তাকে না নিয়ে সেখান থেকে যেতে চাইছিল না। তবে এ সময় আসুর সেখান থেকে পালিয়ে যায়। আর এদিকে ওল্ডবাই ছুরি বের করে প্রধানের হাতের বাঁধন কেটে তাকে উদ্ধার করতে তার কাছে ছুটে যায়। কিন্তু প্রধানের মাথা থেকে কাভারটা খুলে নেওয়ার পর একেবারে হতবাক হয়ে যায় এই ওল্ডবাই। সে দেখতে পায় প্রধানকে আগেই গলা কেটে হত্যা করা হয়েছে। ওল্ডবাই যখন এটা দেখে একেবারে হতবাক, তখন সেখানে কোথা থেকে যেন বাটিয়াটাস একদল সৈন্য নিয়ে হাজির হয়। আর এ সময় তার সাথে প্রধানের পুত্র নিউমিরিয়াসও ছিল এবং সে এই দৃশ্য দেখে একেবারে বাকরুদ্ধ হয়ে যায়। ওল্ডবাইয়ের হাতে ছুরি দেখে বাটিয়াটাস সেনাদের তাকে গ্রেপ্তার করার নির্দেশ দেয়। আর এ সময় হঠাৎ খেয়াল করা যায় বাটিয়াটাসের পেছনে এসে দাঁড়িয়েছে আসুর এবং মুখে মুচকি মুচকি হাসছে। এটা দেখে ওল্ডবাই বুঝতে পারে শুধু বাটিয়াটাসই নয়, তাকে ফাঁসানোর মূলে আসুরেরও একটা গভীর চক্রান্ত রয়েছে। আর এই দুইজনের কীর্তিতে একেবারে বেমালুম ফেসে গিয়েছে সে। এই ঘটনার মাধ্যমে বাটিয়াটাস একসাথে দুটো প্রতিশোধ নিয়েছিল। প্রথমত তাকে অপমান করার ফল সে প্রধানকে হাড়ে হাড়ে টের পাইয়ে দিয়েছিল, আর অন্যদিকে ওল্ডবাইকে অপরাধী প্রমাণ করে তার দীর্ঘদিনের প্রতিশোধ নিয়েছিল। অন্যদিকে চিকিৎসকের কক্ষে ঘটেছিল আর একটা ঘটনা। সেই সময় স্পার্টাকাস তার স্বপ্নের মৃত স্ত্রীকে দেখতে পায়। সে তার কাছ থেকে এ সময় একটা বার্তাও পায়। সেটা ছিল এরকম যে তার দেহে আঘাতের চিহ্ন থাকলেও কোচোয়ানের দেহে কোনো আঘাতের চিহ্ন কেন পাওয়া যায়নি। আর স্বপ্নে এটা দেখে তড়িঘড়ি করে জেগে ওঠে স্পার্টাকাস এবং সেই মুহূর্তে সে সবকিছু বুঝতে পেরেছিল। তাই সে তার পাশের বেডে শুয়ে থাকা সেই কোচোয়ানকে এবার আক্রমণ করে বসে। যখন স্পার্টাকাস কোচোয়ানের জামাটি ছিঁড়ে ফেলে তখন সে অবাক হয়ে দেখতে পায় তার পেটে কোনো ক্ষত নেই। আর একই সাথে সে বুঝতে পারে তার স্ত্রীর মৃত্যুর অন্য কোনো গোপন উদ্দেশ্য আছে। এ সময় সে কোচোয়ানকে জোর করে তার কাছ থেকে সত্যিটা জানার চেষ্টা করে, কিন্তু কোচোয়ান কিছু বলার আগেই স্পার্টাকাস প্রচন্ড ক্রোধে তাকে শ্বাসরোধ করে হত্যা করে ফেলে। এই পুরো বিষয়টা মিলা দেখতে পেলেও সে কাউকে কিছু বলেছিল না সেদিন। ওদিকে প্রধান এবং ওল্ডবাইকে নিজের পদ থেকে সরিয়ে বাটিয়াটাস খুশিতে একেবারে হাওয়ায় উঠছিল এবং এর জন্য সে আসুরকে তার উচ্চতর একটা স্থানেও বসিয়েছিল। আসুরকে তার কৃতদাসের জীবন থেকে মুক্ত করে তাকে স্বাধীনতা ফিরিয়ে দিয়েছিল। সেই সাথে একজন মুক্ত মানুষ হিসেবে আসুরকে স্বাভাবিকভাবে চলাফেরা করার স্বাধীনতাও দিয়েছিল বাটিয়াটাস। অন্যদিকে স্পার্টাকাস সব জানতে এবং বুঝতে পেরে জীবনের নতুন একটা আশা খুঁজে পেয়েছিল এবং দ্রুতই পুরোপুরি সুস্থ হয়ে উঠেছিল সে। এর কয়েকদিন পর কুখ্যাত ওল্ডবাইকে বিচারের জন্য কলোসিয়ামে নিয়ে আসা হয়। নিরপরাধ হয়েও হাজার হাজার দর্শকের রোষের মুখে পড়েন এই বৃদ্ধ। ওল্ডবাইকে মোকাবেলা করার জন্য স্পার্টাকাসকে নির্বাচিত করা হয়। আর স্বাভাবিকভাবেই এমন এক দুর্বল বৃদ্ধ মানুষের সাথে খুব সহজেই সে জয়ী হয়। 2 মিনিটেরও কম সময়ের মধ্যে বৃদ্ধ বাই সম্পূর্ণরূপে অক্ষম হয়ে পড়েন স্পার্টাকাসের আক্রমণের কাছে এবং একসময় মৃত্যুকে স্বীকার করে নেন তিনি। ওদিকে ক্রিক্সাস পম্পিয়ের যুদ্ধে জেতার পর আবারও তার হারানো গৌরব ফিরে পেয়েছিল। তাই লিডিয়াও তাকে আবার তার কাম বিপাশা চরিতার্থ করার জন্য ব্যবহার করতেও শুরু করেছিল। কিন্তু এর মধ্য দিয়ে ক্রিক্সাস তার প্রিয়তমা নিভিয়ার সাথে যখনই সুযোগ পেত তখনই গোপনে দেখা করত। কিন্তু তারা বুঝতে পারেনি তাদের এই গোপন সম্পর্ক আসুরের কাছে প্রকাশ হয়ে গিয়েছে। আমরা আগেই দেখেছি আসুর বাটিয়াটাসের প্রতি কতটা অনুগত ছিল এবং বাটিয়াটাসও তার বুদ্ধিমত্তাকে কিভাবে স্বীকৃতি দিয়েছিল এবং তাকে স্বাধীন করে দিয়েছিল। কৃতদাসের পোশাক ছেড়ে আভিজাত্যের পোশাকে স্বাভাবিকভাবেই বাটিয়াটাসের একজন বিশ্বস্ত অনুচর হয়ে উঠেছিল সে।
তাই আসুর যা চাইতো সেটা দেওয়ার জন্য বাতিয়াতাস একেবারে মুখিয়ে থাকতোই বলা যায়। আর এই বিষয়টাই শেষ পর্যন্ত ক্রিক্সাসের সর্বনাশ ডেকে আনে। আসুর ক্রিক্সাসকে অনেক আগে থেকে অপছন্দ করত। এর একটা বিশেষ কারণ ছিল। কারণটা হলো বেশ কিছুদিন আগে ক্রিক্সাস একবার আসুরের পায়ে আঘাত করেছিল এবং তারপর থেকে সে কিছুটা খুঁড়িয়ে চলত। মূলত তার প্রতিশোধ হিসেবে আসুর চাইতো সে যেভাবেই হোক একদিন ক্রিক্সাসের উপরে প্রতিশোধ তুলবে। আর তারই অংশ হিসেবে বাতিয়াতাসের কাছে একদিন একটা মহিলাকে চেয়ে বসে আসুর। আর এই মহিলাটা কে ছিল জানেন? নিভিয়া, মানে ক্রিক্সাসের প্রেমিকা। এদিকে এটা চললেও অন্যদিকে ক্রিক্সাস মগ্ন ছিল অন্য একটা চিন্তায়। সে স্পার্টাকাসের সাথে লড়ে তার চ্যাম্পিয়নশিপ পুনরুদ্ধার করতে চাইছিল, আর এজন্য সে লড়াইয়ের আশাও করছিল একটা। কিন্তু অন্যদিকে স্পার্টাকাস অন্য আর একটা চিন্তায় মগ্ন ছিল। সেটা হলো তার মৃত স্ত্রীর প্রতিশোধ নেওয়া এবং বাতিয়াতাসকে হত্যা করা তার নিজের বাড়িতেই। কোচোয়ানকে হত্যা করার পর মিলার সাথে একসাথে থাকতে থাকতে তাদের মধ্যে একটা ভালো সম্পর্ক তৈরি হয়ে যায়। তাই একদিন সে তার এই ইচ্ছার কথা মিলাকে জানায়। কিন্তু স্পার্টাকাসের পরিকল্পনা শুনে মিলা খুব ভয় পেয়ে যায় এবং সাথে সাথে স্পার্টাকাসকে থামানোর চেষ্টা করে সে। কারণ রোমান আইন বলে, যদি কোনো দাস তার প্রভুকে হত্যা করে তবে তার সাথে জড়িত প্রত্যেককে সম্মিলিত শাস্তির মুখোমুখি হতে হবে। মানে বিষয়টা হচ্ছে, স্পার্টাকাস বাতিয়াতাসকে হত্যা করলে মিলা এবং এই ভিলার সমস্ত কৃতদাসের মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। কিন্তু স্পার্টাকাস তার প্রতিশোধের নেশায় ভূত হয়ে গিয়েছিল এবং মিলার কোনো কথাই সে মনোযোগ দিচ্ছিল না। আর এর পরদিনই স্পার্টাকাসের প্রতিশোধের প্রথম ধাপ শুরু হয়। বাতিয়াতাস স্পার্টাকাসকে তার ভিলায় ডেকে পাঠায় একদিন। এ সময় সে ভীষণ খোশ মেজাজে ছিল। আসলে জেনারেল গ্রেবার তার ওখানে আসবেন, আর সে কারণে প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। আসলে বাতিয়াতাসের সবসময় রাজনীতির প্রতি একটা উচ্চাকাঙ্ক্ষা কাজ করত, যেটা আমরা এই পর্বের প্রথম দিকে খুব ভালোভাবে দেখতে পেয়েছিলাম। আর সেটা পূরণ করার জন্যই কখনোই হাল ছেড়ে দেয়নি সে। যেহেতু ইতিমধ্যেই সে প্রধানকে হত্যা করেছিল, তাই জেনারেল গ্রেবারের সাথে একটা বন্ধুত্ব তৈরি করতে চাইছিল সে। তলে তলে বাতিয়াতাস তার রাজনৈতিক ক্যারিয়ারকে উন্নত করার জন্য গ্রেবারকে তার ওখানে আমন্ত্রণ জানিয়েছিল। কিন্তু সেদিন স্পার্টাকাসকে তিনি রেখেছিলেন অন্য একটা কারণে। কিন্তু বাতিয়াতাসের অমনোযোগিতার সুযোগ নিয়ে স্পার্টাকাস তার সামনে টেবিলে রাখা একটা ছুরি তার হাতের ভেতরে গুঁজে নেন। তার লক্ষ্য ছিল সুযোগ বুঝে যে কোনো সময় বাতিয়াতাসকে আঘাত করা। কিন্তু এটা যখন সে করছে, ঠিক তখন নতুন একটা দাসীর প্রবেশ ঘটে সেখানে। এই দাসীটা ছিল আরেলিয়া, মানে তার বন্ধু ভারোর স্ত্রী। স্পার্টাকাস যে ছুরিটা নিতে যাচ্ছে সে বিষয়টা দেখে ফেলেছিল আরেলিয়া। আর আরেলিয়াকে সেখানে দেখে এবার স্পার্টাকাস বুঝে যায় এই মেয়েটার সাথে কি ঘটেছে। তাই সে সময় সে নিজেকে অনেকটা সম্বরণ করে। সেদিন সন্ধ্যায় স্পার্টাকাস গোপনে আরেলিয়াকে খুঁজে বের করে এবং বাতিয়াতাসের ভিলা থেকে তাকে চলে যাওয়ার অনুরোধ করে। তবে আরেলিয়ার মনে স্পার্টাকাস তখন শুধুই একজন শত্রু ছিল যে তার স্বামীকে হত্যা করেছে। তাই সে তার স্বামীর হত্যাকারীর কথা শুনবেই বা কেন? তাই স্পার্টাকাসের এই কথার বিরোধিতা করে সে। অন্যদিকে ক্রিক্সাস দীর্ঘদিন ধরে নিভিয়াকে না দেখতে পেয়ে তাকে একদিন খবর পাঠায়। এরপর যখন তার সাথে দেখা হয় তখন সে তাকে জিজ্ঞাসা করে কেন সে তাকে এড়িয়ে চলছে। সেদিন উত্তরে নিভিয়া বলেছিল তার প্রভু বাতিয়াতাস তাকে অন্য একজনের সাথে এখন থাকতে বলেছে। এই কথাটা শুনে প্রচন্ড রেগে যায় ক্রিক্সাস এবং তার কাছে জানতে চায় এই লোকটাকে। তবে ক্রিক্সাস যাই বলুক না কেন, একজন কৃতদাস হিসেবে ক্রিক্সাসের কোনো ক্ষমতাই ছিল না নিভিয়াকে পুনরায় কাছে পাওয়ার। ওদিকে সেদিন লিডিয়া ক্রিক্সাসের সাথে একটা ব্যক্তিগত বৈঠকে বসতে যায়। হঠাৎ তার পেটে একসময় অস্বস্তি অনুভূত হয়। তার মনে হচ্ছিল যেন একটা শিশু তাকে লাথি মারছে। সেদিন রাতে যখন বাতিয়াতাস বাড়িতে ফেরে তখন লিডিয়া তাকে এই বিষয়টা বলে। আর বাতিয়াতাস বুঝতে পেরেছিল তার স্ত্রীর পেটে তার নিজের বংশধর আস্তে আস্তে বেড়ে চলেছে। কিন্তু সে তো জানতো না এই বাচ্চাটা মূলত ক্রিক্সাসের ছিল। যা হোক, এর পরের দিন সকালে জেনারেল গ্রেবার বাতিয়াতাসের ভিলায় এসে পৌঁছান। সেদিন কিছু কথোপকথনের পর বাতিয়াতাস রোমের রাজনৈতিক অঙ্গনে প্রবেশ করার এবং তার প্রতিভা প্রদর্শন করার ইচ্ছা প্রকাশ করেন এবং এ সময় সে প্রধানের মৃত্যুর জন্য দুঃখও প্রকাশ করে। সে আরও বলে রাজনীতিতে সমস্যা তৈরি হওয়া উচিত নয়। যতদিন আমরা ঐক্যবদ্ধ থাকব, গ্ল্যাডিয়েটররা জনগণের আবেগকে উজ্জীবিত করতে পারবে। আপনার নামে তারা যুদ্ধ করলেও বিশ্বের সমর্থন রোমের প্রতি আরও বৃদ্ধি পাবে। কিন্তু গ্রেবার এ সময় তার অতীতের কথা মনে করিয়ে দেয় এবং বাতিয়াতাসকে সমস্ত গ্ল্যাডিয়েটরকে ডেকে পাঠাতে বলে। সবাই যখন একে একে গ্রেবারের সামনে এসে দাঁড়ায়
তখন গ্রেবার স্পার্টাকাসকে ভীষণভাবে অপমান করে। দেখা যায় অপমান মুখ বুজে সহ্য করছে স্পার্টাকাস, কিন্তু গ্রেবার তাকে অপমান করতেই থাকে। এ সময় সে তার সৈন্যদের স্পার্টাকাসের সাথে লড়তে নির্দেশও দেয়, কিন্তু দেখা যায় স্পার্টাকাসকে কাঠের তলোয়ার দেয়া হলেও এই রোমান সৈন্যরা ব্যবহার করছিল ইস্পাতের তলোয়ার। কিন্তু এটা অন্যায় হলেও তখন দেখার তো কেউ ছিল না, তাই স্পার্টাকাসকে সেই কাঠের তলোয়ার নিয়েই এই সশস্ত্র লোকগুলোর বিরুদ্ধে লড়তে হয়। এরপর লড়াই শুরু হলে দেখা যায় বছরের পর বছর প্রশিক্ষণ এবং অভিজ্ঞতার কারণে স্পার্টাকাস তলোয়ার চালানোয় ভীষণ দক্ষ হয়ে উঠেছিল। তাই সে অবলীলায় এসব অস্ত্রধারী সৈন্যদের একে একে কুপঘাত করতে শুরু করে। আর এই দৃশ্যটি গ্রেবারকেও অবাক করে দেয়। স্পার্টাকাসের এ ধরনের দক্ষতা দেখে গ্রেবার অবাক হওয়ার পাশাপাশি চমকেও যায়। সে আসলে কখনোই আশা করেনি যে বাতিয়াতাস তার কৃতদাসদের এভাবে তৈরি করবে। তাই সে বাতিয়াতাসের কোনো অনুরোধেরই গুরুত্ব দেয় না। প্রতিহিংসা থেকে গ্রেবার বাতিয়াতাসকে বলে তার সব কথা মানতে হবে তাকে। এরপর সে স্পার্টাকাসকে নতজানু হওয়ার নির্দেশ দেয়। সেই মুহূর্তে স্পার্টাকাস এই অপমানকে পাত্তা না দিলেও শুধু আপাতত অপমান সহ্য করছিল সে, এবং সে এটাও ভেবেছিল এই গ্রেবারকে সে ভবিষ্যতে দেখে নেবে। অন্যদিকে দেখা যায় আসুর যখন নিভিয়ার সাথে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করছে, তখন ক্রিক্সাস সেখানে উপস্থিত হয়। নিজের প্রিয়তমাকে এই অবস্থায় দেখে উত্তেজিত হয়ে ওঠে ক্রিক্সাস। তার এই ধরনের আচরণ দেখে এবার লিডিয়া বুঝতে পেরেছিল তার স্বামীর সাথে তার নিজেরই দাসীর হয়তো গোপনে প্রেম চলছে। অন্যদিকে গ্রেবার বাতিয়াতাসকে সেদিন অনেকটা প্রত্যাখ্যানই করেছিল এবং তাকে রাজনীতিতে প্রবেশের জন্য অযোগ্য হিসেবে উপহাস করেছিল। আর এই কথাগুলো বলার পর যখন সে রোমের উদ্দেশ্যে যাত্রা করার জন্য প্রস্তুত হয়, তখন সেই পরিস্থিতিতে বাতিয়াতাস জেনারেল গ্রেবারকে বেশ কিছু কথা শুনিয়ে দেয় এবং একই সাথে আসুরকে নির্দেশ দেয় গ্রেবারের জন্য একটা নির্ধারিত উপহার নিয়ে আসতে। এটা শুনে গ্রেবার ভেবেছিল বাতিয়াতাস তার অনুগত্য লাভের জন্য হয়তো তাকে মূল্যবান কোনো উপহার দিতে চলেছে, কিন্তু দেখা যায় বিষয়টা ভিন্ন। কিছুক্ষণ পর আসুর একটা বাক্স তার সামনে নিয়ে আসে এবং সেটা খুললে দেখা যায় একটা মহিলার কাটা হাত সেখানে রয়েছে। আর এটা দেখে গ্রেবারের স্ত্রী ইলিসিয়া প্রচন্ড আতঙ্কিত হয়ে ওঠে। গ্রেবার তাৎক্ষণিকভাবে পরিস্থিতির তীব্রতা বুঝতে পেরে ইলিসিয়াকে সেখানে রেখেই এরপর বেরিয়ে আসে বাতিয়াতাসের বাড়ি থেকে। অন্যদিকে ক্রিক্সাসের সাথে নিভিয়ার সম্পর্কের বিষয়টা জানতে পারার পর তাকে কঠিন শাস্তির মুখোমুখি করা হয়। পরদিন ক্রিক্সাসকে একটা খুঁটির সাথে বেঁধে কঠিন শাস্তি দেওয়া শুরু হয়। ওয়েনোমাসের চাবকের শব্দ প্রতিধ্বনিত হওয়ার সাথে সাথে লিডিয়া এবং উপস্থিত সবাই তার জন্য প্রচন্ড দুঃখও পেয়েছিল, কিন্তু আসুরের মুখে একটা পৈশাচিক হাসি ফুটে উঠেছিল প্রতিশোধের। দেখা যায় প্রথম থেকেই বাতিয়াতাস লিডিয়া এবং ক্রিক্সাসের সম্পর্কের কথা জানত, কিন্তু খেয়াল না করার ভান করত সে। আসলে সে শুধুমাত্র তার স্ত্রীকে খুশি রাখার জন্য এগুলো করছিল। অন্যদিকে ক্রিক্সাসের পাশাপাশি নিভিয়াকেও প্রচন্ড রকমের শাস্তি পেতে হয়। তার জীবননাশ না করা হলেও তাকে প্রচন্ডভাবে অপমান করা হয়। তার মাথা থেকে সমস্ত চুল ফেলে দেওয়া হয় এবং তাকে হাউস অব বাতিয়াতাস থেকে একেবারে চিরদিনের জন্য বের করে দেওয়া হয়। আর এই ঘটনার সাথেই সমাপ্ত হয় স্পার্টাকাসের আজকের পর্বের এক্সপ্লেইন। বন্ধুরা, প্রথম সিজনের আর একটা এপিসোড আপনাদের জন্য নিয়ে আসবো খুব শীঘ্রই, যেটাতেই আমরা দেখতে পাবো এই চরিত্রগুলোর ভাগ্যে শেষ পর্যন্ত কি ঘটেছিল। আর সেই পর্বটা খুবই এক্সাইটিং হতে চলেছে। বলা যায় পুরো স্পার্টাকাস কাহিনীর সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ঘটনা দেখানো হয়েছে সেখানে। তাই আশা করি আপনারা এর পরের পর্বের এক্সপ্লেইন দেখতে ভুলবেন না। তো চলুন এবার আজকের শেষ এপিসোডের গল্পে কি থাকছে সেটা আমরা দেখার চেষ্টা করি। মাত্র কয়েকদিন আগে বাতিয়াতাস ক্রিক্সাস এবং দাস নিভিয়ার মধ্যকার সম্পর্ক সম্পর্কে জানতে পেরেছিল। এরপরে ক্রিক্সাসকে কঠোর শাস্তির মুখোমুখি হতে হয়। ওয়েনোমাসের বেতের আঘাতে জর্জরিত হয়ে কারাগারে বন্দী হতে হয় ক্রিক্সাসকে। বাতিয়াতাস তার স্ত্রী লিডিয়ার সাথে ক্রিক্সাসের গোপন সম্পর্কের কথাও প্রথম থেকেই জানতেন, তবে এত সবের পরেও স্ত্রীকে মেনে নেওয়ার একটা কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছিল তাকে। তবে সব জানাজানি হয়ে গেলেও বাতিয়াতাস তার স্ত্রীর প্রতি মনোভাব একটু পাল্টেছিলেন না। লিডিয়াকে বাতিয়াতাস তার ভিলাতেই থাকতে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন, কিন্তু স্বামীর এই সিদ্ধান্তে লিডিয়া প্রচন্ড বিস্মিত হয়ে গিয়েছিল। ফলে তার মনের মধ্যে একটা অপরাধবোধ তৈরি হয়েছিল। তাই সে ক্রিক্সাসের সাথে তার অবৈধ সম্পর্ক ত্যাগ করে আগত সন্তানকে নিয়ে স্বামী সন্তান নিয়ে ভালো একটা পরিবার তৈরি করারও সিদ্ধান্ত নিয়েছিল সে। এরপর একদিন বাতিয়াতাস আরেকটা দুর্দান্ত খবর জানতে পারে। সে জানতে পারে জেনারেল গ্রেবারের দুর্বলতাকে কাজে লাগিয়ে তিনি রোমের রাজনৈতিক অঙ্গনে প্রবেশ করতে চলেছেন
এবং আগামী কয়েকদিনের মধ্যেই তিনি ক্যাপোয়ার প্রধান পদ গ্রহণ করবেন। এই খবরটা বাতিয়াতাসের জন্য খুবই খুশির একটা খবর ছিল, কারণ গত পর্বগুলোতে আমরা একাধিকবার দেখেছি বাতিয়াতাস কতটা চেষ্টা করেছিল রোমের রাজনীতিতে প্রবেশ করার। তো এই ক্যাপোয়ার প্রধানের পদ গ্রহণের বিষয়টা ছিল তার রাজনীতিতে প্রবেশ করার একটা প্রথম ধাপ। তবে কি হতে চলেছিল সামনে সেটা কিন্তু আমরা এই পর্বেই দেখতে পাবো। ওদিকে প্রশিক্ষক মানে ট্রেনার ওয়েনোমাস বাতিয়াতাসের সাথে একদিন দেখা করে কিছু বিষয়ে পরামর্শ চান। তিনি বলেন সে অনেকদিন ধরে যাদের প্রশিক্ষণ দিয়েছে তাদের অপ্রয়োজনীয়ভাবে মারধর করার ফলে তার মনের মধ্যে অনেক কষ্ট অনুভব হয়, তাই বাতিয়াতাস যেন এর বিরুদ্ধে কিছু একটা ব্যবস্থা করে। ওয়েনোমাসের কথা শুনে বাতিয়াতাস তাকে কিছুদিন অপেক্ষা করতে বলে। আসলেই বাতিয়াতাস লোকটা ছিল বিশ্ব হারামি। তার উচ্চাকাঙ্ক্ষা আধিপত্যের নেশা তাকে অমানুষে পরিণত করেছিল। নিজের জন্য অর্থ উপার্জন ছাড়া আর কিছু ভাবতেই পারত না সে। তবে সেদিন বাতিয়াতাস ওয়েনোমাসকে তার স্বাধীনতা ফিরিয়ে দেওয়ার বিষয়ে একটা আইন তৈরি করবে বলে তাকে আশ্বাস দেয়। বাতিয়াতাস ক্যাপোয়ার প্রধানের পদ লাভ করতে চলেছেন। এই সুখবরটা উদযাপন করার জন্য সে তার বাসভবনে একদিন একটা ভোজ সভার আয়োজন করার সিদ্ধান্ত নেয়। বাতিয়াতাস তার পরিবারের ক্ষমতা রোমের সম্রাদ্ধ ব্যক্তিদের কাছে তুলে ধরার জন্য তার গ্ল্যাডিয়েটরদের দিয়ে একটা লড়াইয়েরও আয়োজন করেছিল। স্পার্টাকাস এবং ক্রিক্সাসের মধ্যে লড়াই হবে এরকম একটা সিদ্ধান্ত নেওয়া হয়। তবে লিডিয়া এই যুদ্ধের আড়ালে ক্রিক্সাসের মৃত্যু দেখারই অপেক্ষায় ছিল। সে যখন জানতে পেরেছিল ক্রিক্সাস তার দাসীর প্রতি আসক্ত, তখন থেকেই এই বদমাইশ মহিলা ক্রিক্সাসকে ঘৃণা করতে শুরু করে। ওদিকে তার স্বামী বাতিয়াতাসও ক্রিক্সাসের প্রতি প্রচণ্ড ঘৃণা মনে পুষে রেখেছিল এবং আসন্ন লড়াইয়ে সে যাতে স্পার্টাকাসের সাথে পেরে না উঠতে পারে সেজন্য লড়াইয়ের আগের দিন আসুরকে দিয়ে বাজার থেকে কিছুটা বিষ আনিয়ে রেখেছিল এবং এমন একটা পরিকল্পনা সে করেছিল যে তার পানীয়তে যদি এক ফোঁটা বিষ মিশিয়ে দেওয়া যায় তবে ক্রিক্সাস দুর্বল হয়ে পড়বে এবং এতে স্পার্টাকাস এই লড়াইয়ে পরিপূর্ণ সুবিধা পাবে। তবে এই ভোজ সভার আয়োজনকে স্পার্টাকাস তার স্ত্রী হত্যার প্রতিশোধের একটা সুযোগ হিসেবেও দেখেছিল এবং গোপনে সে এই সম্পর্কে কিছু কাজ এগিয়েও নিয়ে যেতে শুরু করেছিল। একদিন ট্রেনিংয়ের সময় স্পার্টাকাস তার বিদ্রোহে যোগ দিতে অন্যান্য গ্ল্যাডিয়েটরদের আহ্বান জানায়। সে তাদেরকে সেদিন এটাই বোঝাতে চেষ্টা করে বাতিয়াতাসকে হত্যা করলে কৃতদাসের হাত থেকে তারা মুক্ত হবে এবং সবাই তাদের স্বাধীনতা ফিরে পাবে। কিন্তু দুই একজন ছাড়া দেখা যায় কেউই স্পার্টাকাসের সাথে একমত ছিল না। স্পার্টাকাস চ্যাম্পিয়ন হলেও তার অনুসারীর সংখ্যা ছিল অনেক কম, আর এটাই ছিল এর অন্যতম কারণ। এরপর একদিন রাতে বাতিয়াতাস স্পার্টাকাসকে একা ডেকে পাঠান এবং তাকে জানান তার সাথে ক্রিক্সাসের লড়াই হবে। কথাটা শুনে স্পার্টাকাস কিছুটা চিন্তায় পড়ে যায়, কারণ সে বিশ্বাস করত ক্রিক্সাসের বিরুদ্ধে লড়াই করে জেতার মধ্যে কোনো বীরত্ব নেই, তাকে মেরে ফেলার মধ্যে কোনো সম্মান থাকবে না। তবে সে যদি তাকে মুক্তির ব্যবস্থা করে দিতে পারে সেটাই হবে তার জন্য ভালো। তবে এই বিষয়টা সে মনের মধ্যে রেখেই সেদিন বাতিয়াতাসকে এই লড়াইয়ের সম্মতি জানায়। বাতিয়াতাসের ওখান থেকে ফিরে স্পার্টাকাস মিলার সঙ্গে দেখা করে এবং তার কাছে তার আসল উদ্দেশ্যটা সম্পর্কে বলে। সে তাকে অনুরোধ করে পরিকল্পনার অংশ হিসেবে মিলা যেন তার সিগন্যাল পেলে প্রাসাদের গেটটা খুলে দেয়। স্পার্টাকাসের কথা শুনে মিলা এবার কিন্তু আর তাকে বাধা দেয়নি। সে তার জীবনের ঝুঁকি নিয়ে তাকে হেল্প করবে বলে সেদিন জানিয়ে দেয়। পরের দিন খুব সকালে ক্রিক্সাসকে প্রশিক্ষণের জন্য কারাগার থেকে মুক্তি দেওয়া হয়। প্রশিক্ষণের এক ফাঁকের বিরতির সময় স্পার্টাকাস ক্রিক্সাসকে তাদের পালানোর পরিকল্পনার কথা জানায়, কিন্তু ক্রিক্সাস সেটা সাথে সাথে প্রত্যাখ্যান করে। সে বলে তার এই পরিকল্পনা অন্যান্যদের জীবনকে ঝুঁকিতে ফেলবে, তাই তাদের উচিত এখানে থেকেই অর্থ উপার্জনের দিকে মনোযোগ দেওয়া এবং গ্ল্যাডিয়েটরীয় যুদ্ধের মাধ্যমে স্বাধীনতা অর্জন করা। এছাড়া তার একমাত্র উদ্দেশ্য ছিল কঠোর পরিশ্রম করে অর্থ উপার্জন করা এবং নিভিয়াকে উদ্ধার করা। কিন্তু স্পার্টাকাস তাকে তার স্ত্রী সুরার মৃত্যুর প্রকৃত কারণ এবং বাতিয়াতাসের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়া কেন জরুরি সেই বিষয়টা ব্যাখ্যা করে। প্রতিশোধের জন্য ক্রিক্সাসকে তার সাথে যোগ দেওয়ার অনুরোধও করেছে এবং শেষে এটাও বলে এখান থেকে বেরোনোর পর তারা একসাথে নিভিয়াকে উদ্ধার করবে। যাই হোক, এত কিছু শোনার পরেও ক্রিক্সাস সেদিন কিন্তু রাজি হয়নি। পরের দিন সূর্য উদয়ের সঙ্গে সঙ্গে রোমান সম্ভ্রান্তরা প্রশিক্ষণের ময়দানে এসে পৌঁছায়। এর কিছুক্ষণ পর বাতিয়াতাসের আদেশে ক্রিক্সাস এবং স্পার্টাকাসের মধ্যে শুরু হয় লড়াই। দেখা যায় প্রথমেই ক্রিক্সাস একটা ভয়ানক আক্রমণ করে এবং স্পার্টাকাসকে পরাজিত করার চেষ্টা করে।
তবে ক্রিক্সাসের আঘাত থেকে স্পার্টাকাস আবার তাকে পালানোর বিষয়টা পুনরায় ভেবে দেখার জন্য অনুরোধ জানায়, কিন্তু এবারও ক্রিক্সাস রাজি হয় না। ওদিকে মিলাও সব প্রস্তুতি শেষ করে ততক্ষণে গেটের কাছে এসে দাঁড়িয়েছিল এবং তার সামনে দাঁড়ানো প্রহরীকে হত্যার জন্য একটা ছুরি নিয়েও রেডি হয়েছিল। অন্যদিকে বেশ কিছুক্ষণ ধরে লড়াইয়ের এক পর্যায়ে ক্রিক্সাস ধীরে ধীরে দুর্বল হয়ে পড়তে থাকে, আর এটা দেখে স্পার্টাকাস এবার তার মোক্ষম চালটা চালে। স্পার্টাকাস ক্রিক্সাসকে বলে, আজ তোমার মৃত্যু নিশ্চিত করার জন্য বাতিয়াতাস তোমাকে বিষ প্রয়োগ করেছে এবং এটার সাথে লিডিয়াও জড়িত। কথাটা শুনে কিছুটা অবাক হয়ে ক্রিক্সাস লিডিয়ার দিকে তাকায়। এ সময় তার চোখে হতাশা দেখা যাচ্ছিল। আপনাদের মনে হয়তো একটা প্রশ্ন আসতে পারে, স্পার্টাকাস ক্রিক্সাসকে এই বিষ দেওয়ার গোপন সত্যটির কথা কিভাবে জানতে পেরেছিল? আসলে আসুর এবং বাতিয়াতাস যখন বিষ নিয়ে আলোচনা করছিল তখন ভারোর স্ত্রী তাদের কথা শুনে ফেলে, আর এসব শুনে তার সন্দেহ হয় এবং সে ভাবে তার স্বামী ভারোকেও হয়তো এরকম ষড়যন্ত্রের মাধ্যমে হত্যা করা হয়েছিল। তাই ভারোর মৃত্যু সম্পর্কে সত্যটা কি সেটা জানার জন্য আগের দিন রাত্রে সে স্পার্টাকাসের কাছে যায়। স্পার্টাকাস ভারোর স্ত্রীকে তখন বলেছিল ভারোর মৃত্যুটা ছিল অভিজাতদের আনন্দ দেওয়ার জন্য একটা বলিদানের প্রস্তাব। যা হোক, লড়াইয়ের মাঠের উপরের স্ট্যান্ডে সম্ভ্রান্ত মহিলারা ততক্ষণ ক্রিক্সাসের মৃত্যুর জন্য ক্রমাগত চিৎকার করছিল, কিন্তু সেই মুহূর্তে ক্রিক্সাস তার সব দ্বিধা ভুলে বুঝতে পেরেছিল সম্মান একটা ক্ষণস্থায়ী জিনিস, এটা একটা ধারণা ছাড়া কিছুই নয়, নিছক উচ্চবিত্তদের আনন্দ দেওয়ার জন্য নিজের জীবন উৎসর্গ করা। অবশেষে ক্রিক্সাস তার প্রাক্তন প্রেমিকা লিডিয়ার দিকে তাকানোর পর সে তার ঢালটির নিচে নামিয়ে তাতে দুবার টোকা দেয়। এটা দেখে স্পার্টাকাস তাৎক্ষণিকভাবে বুঝতে পারে এই কৌশলটা তারা ডেথ শ্যাডোকে পরাজিত করার সময় ব্যবহার করেছিল। তাই স্পার্টাকাস দ্রুত ঢালের দিকে দৌড়ে দেয় এবং তাতে ভর দিয়ে শূন্য লাফিয়ে ওঠে সে। রক্তপিপাসু স্পার্টাকাসের এতদিনের পরিকল্পনা এবার গণহত্যায় রূপ নেয়ার অপেক্ষায় ছিল। স্পার্টাকাস লাফিয়ে উপরে উঠে আসে এবং সরাসরি বাতিয়াতাসকে লক্ষ্য করে তলোয়ার চালায়, কিন্তু ধূর্ত বাতিয়াতাস এটা বুঝতে পেরেছিল আগেই, তাই সে একজনকে তার সামনে টেনে নেয় ঢাল হিসেবে ব্যবহার করার জন্য। ফলে অল্পের জন্য বেঁচে যায় হারামি বাতিয়াতাস। ওদিকে এটা দেখে আতঙ্কিত হয়ে এতক্ষণ কৃতদাসদের মৃত্যুর প্রত্যাশায় থাকা প্রভাবশালী দর্শকরা চারিদিকে পালাতে শুরু করে। আর এদিকে আরেকটা সুযোগ কাজে লাগিয়ে স্পার্টাকাস বাতিয়াতাসের উপরে দ্বিতীয়বারের মতো আক্রমণ করে, কিন্তু ঠিক সেই মুহূর্তে ওয়েনোমাস তার চাবুক দিয়ে স্পার্টাকাসকে আটকে দেয়। তবে ক্রিক্সাস এবার আর দ্বিধা করে না, সকল দ্বিধা ছেড়ে ফেলে সে এগিয়ে আসে এবং লাফ দিয়ে ওয়েনোমাসের হাতের চাবুকটা কেটে দেয়। এই পুরো ঘটনায় বাতিয়াতাস হতভম্ব হয়ে প্রাসাদের দিকে দৌড়াতে শুরু করে। ওদিকে ক্রিক্সাসের আহ্বানে সমস্ত গ্ল্যাডিয়েটররা যুদ্ধ শুরু করার একটা সুযোগ পেয়ে যায়, আর সেই মুহূর্তে তাদের সমস্ত সত্তা জুড়ে বাতিয়াতাস এবং প্রভাবশালী রোমানদের প্রতি প্রচণ্ড ঘৃণা এবং বিরক্তির চিহ্ন ফুটে উঠতে শুরু করেছিল। এই দাস গ্ল্যাডিয়েটররা মুক্ত হওয়ার পর বাতিয়াতাসের রক্ষীদের নির্বিচারে হত্যা করতে শুরু করে। মুহূর্তের মধ্যেই পুরো প্রশিক্ষণ স্থলটি একটা যুদ্ধক্ষেত্রে পরিণত হয়। কৃতদাসদের ভয়ঙ্কর চিৎকারে বাতাস ভারী হয়ে ওঠে। এ সময় ওয়েনোমাস ক্রিক্সাসকে প্রশ্ন করে কেন সে বাতিয়াতাসের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। তবে ওয়েনোমাস একটু পরেই বুঝতে পেরেছিল যে গৌরবের জন্য সারা জীবন সে বাতিয়াতাসকে অনুসরণ করেছিল সেটা ছিল তার সাথে বাতিয়াতাসের একটা ঘৃণিত রসিকতা মাত্র। এসব বলতে বলতেই সে রাগান্বিত হয়ে তার লুকোনো ছোড়া বের করে এবং একজন সৈনিককে হত্যা করে। সেই মুহূর্ত থেকে ওয়েনোমাসও বিদ্রোহে যোগ দেয়। ওদিকে মিলা ততক্ষণে প্রাসাদের গেটটা খুলে দিলে ক্রিক্সাস তার যোদ্ধাদের নিয়ে ভেতরে পৌঁছে যায় এবং তাদের দীর্ঘদিনের নিপীড়িত দাস প্রভুদের হত্যা করতে শুরু করে। এ সময় অত্যাচারী দাস মালিকরা তাদের প্রতিশোধের লক্ষ্যবস্তুতে পরিণত হয় এবং তারপরে এক এক করে তাদের ভয়াবহ পরিণতি বরণ করতে হয়। সে সময় লিডিয়া এবং এলিথিয়া এই বিদ্রোহ দমন করার জন্য সৈন্যদের নির্দেশ দিচ্ছিল, কিন্তু এলিসিয়া ছিল অনেক হারামি টাইপের একটা মহিলা। সে তার নিজেকে রক্ষা করার জন্য একটা ফাঁদ তৈরি করে। এটা ছিল তার একেবারেই পাগলামি একটা পরিকল্পনা। সেই পরিকল্পনার মাধ্যমেই এলিসিয়া লিডিয়ার মৃত্যু নিশ্চিত করতে চাইছিল। এলিসিয়া তার সাথে আসা সৈন্যদের নিয়ে বাতিয়াতাসের প্রাসাদের বাইরে বেরিয়ে আসে একসময় এবং বাইরে থেকে দরজাটা বন্ধ করে দেয়। একই সাথে প্রাসাদের ভেতরের চিৎকার ক্রমেই বাড়তে থাকে। একসময় দেখা যায় দরজার নিচ দিয়ে রক্তের বন্যা গড়িয়ে আসছে। ওদিকে কোষ ওয়েনোমাউস একসময় আসুরকে খুঁজে পান এবং তার সাথে লড়তে শুরু করে। তবে আসুর তাকে প্রতারণার ফাঁদে ফেলে সেখান থেকে পালানোর সুযোগ পেয়ে যায়। মৃতদেহের স্তূপের নিচে লুকিয়ে থেকে নিজেকে রক্ষা করে এই ধূর্ত প্রাক্তন কৃতদাস আসুর।
অন্যদিকে প্রাসাদের ভেতরের মেঝেগুলো ততক্ষণে রোমের সম্রান্ত নাগরিক এবং সৈন্যদের মৃতদেহে চেয়ে গিয়েছিল। এর মধ্যেই একসময় লিডিয়া তার স্বামীকে খুঁজতে গিয়ে ক্রিক্সাসের মুখোমুখি হয়। তাকে দেখে ক্রিক্সাস তাকে জিজ্ঞাসা করে তার প্রিয় নিভিয়াকে সে কোথায় পাঠিয়েছে, কিন্তু একই সাথে ক্রিক্সাস এটাও বুঝতে পেরেছিল এই শয়তান মহিলা তাকে সত্য কথা বলবে না। তাই ক্রিক্সাস লিডিয়ার কথা আদায় করার জন্য তাদের সন্তানকে ব্যবহার করে এবং একসময় লিডিয়ার পেটের মধ্যে একটা ছুরি ঢুকিয়ে দেয়। অন্যদিকে ভারোর স্ত্রীও তার স্বামীর হত্যার প্রতিশোধ নিতে ব্যাকুল হয়ে উঠেছিল, যার জন্য ভারোর মৃত্যু হয়েছিল। মানে সেই প্রধানের ছেলে নিউমেরাসকে নিয়ে সে এবার একটা খালি ঘরে প্রবেশ করে এবং একটা টেবিল থেকে ফল কাটার ছুরি তুলে নিয়ে নিউমেরিয়াসকে প্রচণ্ড হিংস্রতার সাথে খুন করে। অন্যদিকে স্পার্টাকাস এবং ওয়েনোমাস আবারও একত্রিত হয়। ওয়েনোমাস স্পার্টাকাসকে এ সময় জিজ্ঞাসা করে, এখন যেহেতু আমরা সমস্ত সৈন্য এবং অভিজাতদের হত্যা করেছি, তাই আমাদের এখন থামা উচিত। কিন্তু স্পার্টাকাস তাকে উত্তর দেয়, সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটা এখনও তার করা বাকি আছে। সে কি বোঝাতে চাইছিল আশা করি আপনারা সেটা বুঝতে পেরেছেন। আসলে বাতিয়াদাস তখনও বেঁচে ছিল আর স্পার্টাকাস তাকেই শেষ করার কথা বলতে চাইছিল এখানে। ওদিকে তখন যোদ্ধাদের মুখোমুখি হয়েছিল বাতিয়াদাস। এ সময় লিডিয়াও সেখানে ধীরে ধীরে প্রবেশ করে এবং তার সামনেই মাটিতে লুটিয়ে পড়ে। ওদিকে বাতিয়াদাসকে দেখে স্পার্টাকাস তার কাছে এগিয়ে গিয়ে তাকে এবার চ্যালেঞ্জ জানায়। বাতিয়াদাস তার কথায় সাড়া দিয়ে তাকে প্রতিরোধ করার চেষ্টা করে, কিন্তু স্পার্টাকাস তাকে এবার কনুই দিয়ে আঘাত করে। ফলে আর কোনো উপায় না দেখে বাতিয়াদাস স্পার্টাকাসকে এবার প্ররোচিত করতে শুরু করে দেয়। সে বলতে থাকে, যদি আমি না থাকতাম তবে তুমি আজ এখানে থাকতে না। আমি তোমাকে কিনেছি এবং তোমার জীবন বাঁচিয়েছি। আমি তোমাকে কলোসিয়ামের সত্যিকারের দেবতা বানিয়েছিলাম স্পার্টাকাস। আসলে সে কখনোই বুঝতে পারেনি যে তার নিজের ষড়যন্ত্রের কারণেই তার মৃত্যু হবে। তবে এসব চিড়ে ভেজানো কথাবার্তা স্পার্টাকাসের কাছে নিতান্তই ছেলে মানুষই ছিল। কথাগুলো শেষ হওয়ার সাথে সাথে সে বাতিয়াদাসকে নৃশংসভাবে হত্যা করে। হাউস অব বাতিয়াদাসে তখন জীবিত ব্যক্তিদের আর কেউ অবশিষ্ট ছিল না। হত্যালীলা শেষ করার পর স্পার্টাকাসের নেতৃত্বে কৃতদাস গ্ল্যাডিয়েটররা বাতিয়াদাসের প্রশিক্ষণ শিবির ত্যাগ করে আর একই সাথে একটা কৃতদাস বিদ্রোহের সূচনা হয়, যা পরবর্তীতে পুরো রোমান সাম্রাজ্যকে নাড়িয়ে দিয়েছিল। বন্ধুরা, সেই ইতিহাসটা কেমন ছিল, কিভাবে হতে চলেছিল সেই স্পার্টাকাসের সেই বিদ্রোহ, সেই ইতিহাসটা নিয়ে খুব শীঘ্রই স্পার্টাকাসের দ্বিতীয় সিজনে ফিরে আসছি। এই সিরিজটি কন্টিনিউ করতে চাইলে এবং এক্সাইটিং সব সিরিজের এক্সপ্লেইন দেখতে চাইলে এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এবং এই প্রথম সিজনের গল্প আপনাদের কেমন লাগলো সে বিষয়ে আপনার মূল্যবান মতামতটা আশা করি কমেন্টস বক্সে দিয়ে যাবেন। ভীষণ খুশি হব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। ফিরছি খুব শীঘ্রই।